Just wait a minute. Okay, so you all know that this is our third free live class of this free course, and in this class, I'm going to talk about practical use of tense, modal, and semi-modal auxiliary verb, as well as I will also show you that how to give a presentation in English without any grammatical mistake, and how can we practice different kinds of forms of verb. I mean, that conjugation of verb গুলোকে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি, এটি গল্পের মাধ্যমে কিভাবে করা যায় এটি দেখাবো। কিভাবে ডাবল ইউএস ওয়ার্ডের ব্যবহার করে নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স গুলো বিশেষ করে তৈরি করা যায়। এছাড়াও আরো অনেক কিছু থাকবে আপনাদের এই সম্পূর্ণ ক্লাসটিতে। মেইন কথা হচ্ছে আমরা টেন্স শিখি, টেন্স আমরা জানি ইংরেজি শিখতে গেলে প্রয়োজন হয়, একটা কম্পালসারি টপিক, বাট এটাকে আমরা কেউ প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না স্পিকিং, আমরা শুধু স্ট্রাকচার বা ডেফিনেশন শিখে বসে থাকি। কিন্তু টেন্স গুলো শিখে কিভাবে আমরা কনভারসেশন করব, কমিউনিকেশন করব, আমাদের প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতরে অ্যাপ্লাই করব, আমি আজকের এই ক্লাসটি থেকে আপনাদের সেই বিষয়গুলোই দেখাবো। তো মনোযোগ দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। যারা একদমই দুর্বল আছেন তারাও আজকের এই একটা ক্লাস দেখলে ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। এই একটা ক্লাস দেখলে আমি এতটুকু বলতে পারি, সেভাবে আমি নিব। জাস্ট একটু দেখেন, সময়টা দিবেন এখানে। কি বলছে? টেন্স কি? দেখেন বলছে কোনো কাজ সংগঠিত হওয়ার সময়কে টেন্স বলে। এগুলো আমরা সবাই জানি, তাই না? যারা মোটামুটি পড়াশোনা করছি। টেন্স তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এই তিনটা টেন্সের আবার চারটা করে পার্ট থাকে। হ্যাঁ, প্রত্যেকটা টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয় না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা থাকে? তিনে চারে 12টা। এটা কিন্তু আপনারা জানেন, টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। এখন এইখানে একটা কথা বলছে দেখেন, যে আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই যে 12টা টেন্সের স্ট্রাকচার, এর ভিতরে সবগুলোই কিন্তু অ্যাক্টিভ স্ট্রাকচার না। অ্যাক্টিভ মানে রেগুলার লাইফের যে কনভারসেশন, যে কমিউনিকেশন, যে স্পিকিং এ সব টেন্সই যে ব্যবহার করতে হয় এরকম না। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং ফিউচার ইনডিফিনিট, এই তিনটা টেন্স এর ব্যবহার সব থেকে বেশি হয় প্র্যাকটিক্যাল কনভারসেশন, কমিউনিকেশন বা স্পিকিং এ। কি কি বললাম? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। এই তিনটা টেন্সকে এক পাশে রাখবেন, বাকি 9টা টেন্সকে এক পাশে রাখবেন। ওই 9টা টেন্সের থেকেও এই তিনটা টেন্সের ব্যবহার সব থেকে বেশি হয়। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে। তো এইখানে সেই টেন্স গুলো কিছু ফাংশন দেওয়া আছে, যে কিভাবে সেটা স্ট্রাকচার গুলো তৈরি হয়, কোন ধরনের মিনিং দেয়। কিন্তু দেখেন, একটা বিষয় আমি বলি, যে কোনো টপিক সম্পর্কে কনসেপ্ট নেওয়ার আগে, যে কোনো বিষয় সম্পর্কে ধারণা নেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়। এই যে টেন্সটা যে আমি শিখবো, টেন্স মানে সময় বা কাল আমরা জানি, কিন্তু এটা কেন শিখতে হবে? এটা কোন কাজে লাগে আমাদের? এটা শেখার মেইন রিজনটা কি? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য যে আমরা টেন্স শিখবো, বাট ওয়াই? কেন? কারণটা কি? বলেন তো কারণটা কি? আমরা কি বলতে পারি এখানে অ্যাজ আ রিজন? দেখেন, একটা বিষয় একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। যারা আমার একদম ফার্স্ট ক্লাসে জয়েন করেছিলেন, যারা করেননি আপনারা করে আসবেন। আপনাদের আমার ইউটিউব চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও ফার্স্ট সেকেন্ড ক্লাসের লিংক দেওয়া আছে, আমি আবারও সেটা ফরওয়ার্ড করে দিব। দেখেন, আমি ফার্স্ট ক্লাসে এই বিষয়টা দেখিয়েছিলাম আপনাদের, কারো মনে আছে কিনা আপনাদের? বিষয়টা মনে থাকার কথা, আই হোপ। এইখানে একটু যদি আপনারা ফোকাস করেন, আমি এটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে মোস্ট অফ দ্য টাইম, প্রায় 90% ক্ষেত্রে বা জায়গায় আমাদের এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হয়। অর্থাৎ ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু ইউজ নাউন অর প্রোনাউন। অর্থাৎ কি, সাবজেক্টের জায়গায় আমাদের নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হয়। এই সাবজেক্টের পরেই ভার্ব বসে। তারপর কি বলছিলাম, জাস্ট একটু আমি ব্যাকগ্রাউন্ডটা বলছি, হাইলাইট করছি গত ক্লাসের বিষয়গুলো। তো ভার্বের পরে এক্সটেনশন থাকে। আমরা মনে করি যে একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট অবজেক্ট না। আমরা কি বলবো? এক্সটেনশন, অতিরিক্ত অংশ। কারণ এই জায়গাটাতে আমার অবজেক্ট বসতে পারে, এই জায়গাটাতে আমার অ্যাডভার্ব বসতে পারে, এই জায়গাটাতে আমার কমপ্লিমেন্ট বসতে পারে। এই জন্য আমরা এখানে ডিরেক্টলি বলবো না যে এটা হচ্ছে আপনার কি বললাম, অবজেক্ট, এটা আমরা বলবো না।
তো এইভাবে একটা সেন্টেন্স গঠিত হয়। এবং এখানে আমি আপনাদের গত ক্লাসে এটাও দেখিয়েছি এই অ্যাডভার্বিয়ালস এর ব্যবহারগুলো কিভাবে হয় বা অবজেক্টটা কি কিভাবে পাওয়া যায়, তো সেটা নিয়ে ডিটেলসে বলছি না। এখন দেখেন, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে আমার এই স্ট্রাকচারটার প্রয়োজন। এই স্ট্রাকচার মেনটেন করে এখানে কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে। শুরুতে কি থাকে? সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? আমি কি বলছিলাম যে একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? আই, উই, ইউ, হি, সি, দে, রহিম, করিম, এগুলোই তো মূলত একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়। অর্থাৎ কথাটা বোঝেন, সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। কি বললাম বলেন তো? জানি না আপনার বিষয়টা বুঝতে পারছেন কিনা। এই যে সাবজেক্ট, এই সাবজেক্ট গুলো আমাদের নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে। জাস্ট আই হবে, অথবা উই হবে, অথবা ইউ হবে, বা সি হবে, এরকমই, তাই না? এরপরে দেখেন যে বিষয়টা আসে, সেটি হচ্ছে ভার্ব। সাবজেক্টের পরে আমাকে কি বসাতে হয়? ভার্ব। ভার্ব কি? ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্সেস। আই মিন উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া ইংরেজিতে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। এখন ভার্বটা কি? যেটা কাজ করা বোঝায়। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। ভার্ব মেইনলি ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, লেখা, চলা, বলা, দেওয়া, নেওয়া, এইগুলো প্রকাশ করে কে? এই ভার্ব। তো ভার্ব সম্পর্কে আমাদের ভালো একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে গেলে। এখন আরেকটু বোঝেন, এখানে যে ভার্ব গুলো দেওয়া আছে, যেমন ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, গো মানে যাওয়া, লার্ন মানে শেখা, স্পিক মানে বলা, এই ভার্ব গুলো কোন ফর্মে আছে এই কথাটা আমি আপনাদেরকে বলছিলাম। এই যে ভার্ব গুলো আপনারা এখানে দেখছেন, এই ভার্ব গুলো কিন্তু সবই প্রেজেন্ট ফর্মের ভার্ব। অর্থাৎ প্রেজেন্ট ফর্মের ভার্ব মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে। এরপরে দেখেন আছে রাইস, ফুটবল, ওয়ার্ড, পিকচার। অর্থাৎ একটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট আর ভার্ব যদি পাশাপাশি বসানো হয়, বাকি যে অংশটা সেটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। এটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম। যেমন আমি যদি বলি জাস্ট আই ইট, আমি খাই। আপনি কি খান? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যেটা খান আপনি বসান। অর্থাৎ এই যে অবজেক্টের যে জায়গাটা, এই যে অবজেক্ট, এটা সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি চলে আসে, অটোমেটিক্যালি পাওয়া যায় বা বসানো যায়। ওই প্লে আমরা খেলি, কি খেলি? আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, যা খেলেন আপনি এখানে বসান, এটা অটোমেটিক্যালি চলে আসে। হ্যাঁ। তো ইউ ডু, তুমি করো, কি করো? ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজ করো। শি ড্রস, মানুষ আঁকে কি? ছবি আঁকে, শি ড্রস আ পিকচার। এখন সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, আই, উই, ইউ, এগুলোই হয়। আবার অবজেক্টের যে জায়গাটা বা এক্সটেনশনের যে পার্টটা, এটা অটোমেটিক্যালি চলে আসে। তার মানে আমার প্রয়োজন কোনটা? আমার জানতে হবে কোনটা বলেন তো? ভার্ব। আমরা যারা ভোকাবুলারিতে দুর্বল, আপনারা যারা মনে করেন আমি ইংলিশে আমার ভালো ভোকাবুলারি জানা থাকে না, ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট নেই, তাই আমি ইংলিশে কথা বলতে পারি না, এই ভোকাবুলারি বলতে ঠিক কোন জায়গাটার ডেভেলপমেন্ট দরকার? ভার্বের জায়গা। যার যত বেশি ভার্ব রিলেটেড ভোকাবুলারি মুখস্থ থাকে, যে যত বেশি ভার্ব রিলেটেড ভোকাবুলারি জানে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারে। এই কথাটা মনে রাখবেন, এটা আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাসেও বলেছিলাম। এখন দেখেন একটা বিষয়, এই যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে আমি এখানে যে সেন্টেন্সগুলো তৈরি করেছি, যে বাক্যগুলো তৈরি করেছি, এই বাক্যগুলো কোন টেন্সে লেখা আছে? যারা টেন্স শিখেছেন, টেন্স চেনেন, জানেন বা বোঝেন, বা যাদের টেন্স সম্পর্কে কনসেপ্ট বা ধারণা আছে, এগুলো মূলত আমার কোন টেন্সের সেন্টেন্স? এই প্রত্যেকটা বাক্য কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনিশন কি? একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, কেউ কোনো কাজ প্রতিদিন করে, এটাকে আমরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে থাকি। কি বললাম? একটা কাজ প্রতিদিন হয়, রেগুলার কেউ করে, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়ে থাকে, সেটাকে কি বলা হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন আমি যেটা বলছি। এখন দেখেন, তাহলে আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে ছবি আঁকে, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে। এখন আমি কি বলছিলাম? যে এই যে অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, আমরা যখন ইংলিশে একজনের সঙ্গে আরেকজন কনভারসেশন করতে যাই, কমিউনিকেশন করতে যাই, তখন কিন্তু এরকম একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আমরা এগোতে পারি না। আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। ওয়েন ইউ আর গোয়িং টু কমিউনিকেট উইথ আদার্স পিপল or person or foreigner, you cannot speak in a unstable position. You have to change your sense, you have to change your time or thought. So how can you do that? You can do it
বাই চেঞ্জিং দ্য ফর্মস অফ ভার্ব অ্যাকর্ডিং টু কারেক্ট স্ট্রাকচার অফ টেন্স। অর্থাৎ বিষয়টা মূলত কি, মনে করেন আমি এটাও দেখিয়েছিলাম আপনাদের। মনে করেন এখানে আমি দুইজন ব্যক্তির ভিতরে একটা কনভারসেশন তৈরি করবো, এটা দেখিয়েছি কিন্তু কিছু ফার্স্ট ক্লাসে দেখিয়েছি যে এ এবং বি, মনে করেন এই দুইজন বন্ধু একটা বাসায় থাকে, একটা ইউনিভার্সিটিতে এরা পড়াশোনা করে। এখন এ বাইরে গেছে, বি বাসায় আছে, এ বি কে জিজ্ঞাসা করছে, জাস্ট আমি একটা স্যাম্পল কনভারসেশন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এ বি কে প্রশ্ন করছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? কি বললাম বলেন তো? তুমি কি রাতে ভাত খেয়েছো? এই কথাটা বলতে গেলে সে কি বলছে? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? এবার বি বলছে আমি খাইনি, তুমি কি এখন খাচ্ছো? অর্থাৎ আই হ্যাভ নট ইটেন রাইস, অর্থাৎ তুমি কি খেয়েছো, এটা করেছো, গিয়েছো, থেকেছো, খেয়েছো, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এই জন্য হ্যাভ প্লাস বি থ্রি। বি বলছে আমি খাইনি। এবার বি আবার উল্টে একে কোশ্চেন করছে যে তুমি কি এখন ভাত খাইতেছো? অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও? তুমি কি এখন ভাত খাইতেছো? আর ইউ ইটিং রাইস নাও? এ বলছে আমি সকালে খেয়েছিলাম, এখন আর খাবো না। আই এইট রাইস, আই এট রাইস ইন দ্য মর্নিং। কথাটা বলছেন আই এট রাইস ইন দ্য মর্নিং, আই উইল নট ইট নাও। আমি এখন খাবো না। এই যে এ এবং বি দুইজনের ভিতরে একটা কনভারসেশন তৈরি করলাম, এই কনভারসেশনটাকে আমি কি একটা টাইমকে রেখে করতে পারছি? এই কনভারসেশনটা তৈরি করতে গেলে আমার কি সময়ের পরিবর্তন করতে হয়নি? অবশ্যই হয়েছে। কখনো বলছি তুমি কি খেয়েছো, আবার বলছি না খাইনি, তুমি কি খাবে, না আমি খেয়েছিলাম। তাহলে এই যে জায়গাটা, এই প্রত্যেকটা বাক্যে আমি কিন্তু একটা কমন ভার্ব ব্যবহার করছি, সেটা কি? ইট। ইট মানে খাওয়া, আমরা জানি ইট মানে কি খাওয়া, কিন্তু এই খাওয়া শব্দটাকে, এই ইট ওয়ার্ডটাকে আমি কোথাও লিখছি ই এ টি ই এন ইটেন, কোথাও লিখছি ই এ টি আই এন জি ইটিং, কোথাও লিখছি এ টি ই এইট, আবার কোথাও লিখছি উইল নট ইট বা উইল ইট। এই যে ইট কথাটাকে ইটেন, এইট, ইটিং, উইল ইট, এটা লিখলাম। কেন লিখলাম? কারণ আমি যখন একজনের সাথে কনভারসেশন করলাম, কমিউনিকেশন করলাম, তখন আমার টাইমের পরিবর্তন হয়েছে, সময়ের চেঞ্জ হয়েছে। এই সময়ের চেঞ্জটা আমাদের প্র্যাকটিক্যাল কমিউনিকেশন বা কনভারসেশনে করতে হয়। আপনি ইংলিশে কথা বলতে পারেন না কেন? আমরা বলি না আমি স্পোকেনে দুর্বল, আমি ইংলিশে স্পিকিং করতে পারি না, কথা বলতে পারি না। আমার প্রবলেমটা কোথায়? প্রবলেমটা মূলত এই জায়গাটাতে। মনে করেন আপনি টেন্স শিখছেন, গ্রামার শিখছেন, স্ট্রাকচার জানেন, কিন্তু যখন প্র্যাকটিক্যালি আপনি একজনের সাথে কথা বলতে যাচ্ছেন, তার সাথে যে কথাটা আপনি বাংলায় বলছেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা, ইউ নো দ্যাট। প্রাইমারি লেভেলে আমরা কি করি? একটা কথা বাংলায় ভেবে সেটাকে ইংলিশে কনভার্ট করার চেষ্টা করি। তো মনে করেন আপনি একটা কথা তাকে বলছেন, তাকে যে টাইমে কথাটা আপনি বলছেন সেই টাইম অনুযায়ী যে টেন্সটা হবে, ওই টেন্স মূলত কি? ওই টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। অর্থাৎ সেই টাইম অনুযায়ী যদি সঠিক ভার্বের ফর্মটা আপনি ইউজ করতে না পারেন, তাহলে আপনার সেন্টেন্স ভুল। আর যদি সেটা আপনি ইউজ করতে পারেন, তাহলে আপনি ইংলিশ এক্সপার্ট। তাহলে আমরা ইংরেজি পারি না কেন? আমি যখন একজনের সাথে কনভারসেশন বা কমিউনিকেশন করতে যাচ্ছি, জাস্ট একটা মাত্র ভার্বের ফর্ম আমি বসাতে পারি না, একটা ওয়ার্ড আমি বসাতে পারি না। আমার টাইম অনুযায়ী ভার্বের বিভিন্ন ফর্ম আছে, যেমন এই ইট ভার্বের পাস্ট ফর্ম এট, এর পাস্ট পার্টিসিপল ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ইএটিএন, এর প্রেজেন্ট পার্টিসিপল ইটিং। হ্যাঁ, থার্ড পারসন ইটস। এই যে একটা ভার্বের পাঁচটা ফর্ম আছে, এরকম প্রত্যেকটা ভার্বেরই আছে। তো আপনি কতগুলো ভার্বের ফর্ম জানেন? হয়তো 10টা, হয়তো 20টা, হয়তো 50টা, বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। এটা এটা না জানার কারণে, এটা না জানার কারণে আমরা টেন্স শেখা সত্ত্বেও একটা কথা আমি ভাবতেছি, ইংলিশে বলতে যাচ্ছি, বলতে পারছি না। কেন? কারণ ওই কথাটা যে টাইম আমি বলবো সেই টাইম অনুযায়ী তো আমাকে ভার্ব ইউজ করতে হবে, সেই ভার্বের ফর্মটাই তো আমি বুঝতে পারি না। স্পোকেন ইংলিশের প্রবলেমটা ওভারকাম এইখান থেকেই হয়। স্পোকেন ইংলিশ শেখা মানে জাস্ট ভার্বের ব্যবহার শেখা, এইটাই হচ্ছে মেইন জায়গা, মেইন পয়েন্ট। এর বাইরে আর কোনো কিছুই নাই, বিশ্বাস করেন আর কিছু না। যারা এটা ঠিক রাখতে পারবে, অর্থাৎ যে টাইম মেনটেন করে আপনি কথা বলছেন, কথা বলতে গেলে বিভিন্ন সময় আপনাকে নিতে হবে, সেই সময় অনুযায়ী যদি সঠিক ভার্বের ফর্মটা আপনি ব্যবহার করতে পারেন, আপনার সেন্টেন্স কারেক্ট, আপনি ইংলিশ এক্সপার্ট। আর যদি সেটা আপনি না পারেন, আপনি ভুল। এইটাই। মনে করেন আপনি টেন্স জানেন, আমি আপনাকে একটা বাংলা বাক্য বলছি, সে একটা গাড়ি চালিয়েছিল, ইংরেজি কি? এখন আপনি জানেন সে ইংরেজি হি, গাড়ি ইংরেজি এ কার, চালানো ইংরেজি কি? এই ভার্বের ভোকাবুলারি যদি না জানেন, তাহলে হবে না। এখন আপনি ধরেন জানেন চালানো ইংরেজি ড্রাইভ, এখন চালিয়েছিল বলছি, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ,
করেছিল, গিয়েছিল, চালিয়েছিল, এগুলো পাস্ট টেন্সের স্ট্রাকচার। এখন পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্টের পরে ভি টু প্লাস অবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম। এখন এই ড্রাইভের পাস্ট ফর্মটা কি, এইটা যদি আপনি না জানেন, আপনি কি ইংলিশে কথা বলতে পারবেন? আমরা অনেকে ওয়াজ, ডিড এগুলো ব্যবহার করি না। আমি কি বলছিলাম, পাস্ট টেন্স মানে মেইন ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। তো এই যে ড্রাইভের পাস্ট ফর্মটা হচ্ছে ড্রোভ। তো আপনি যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না জানবেন যে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ, সে একটা গাড়ি চালিয়েছিল, এই কথাটাকে অন্য কোনো ওয়েতে, অন্য কোনো ভাবে আপনি কিন্তু ট্রান্সলেট করতে পারবেন না। তার মানে টেন্সটা আগে না, টেন্সের আগে আমাকে ভার্বের ফর্ম জানতে হয়, ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়। যে বই আপনি ফলো করেন, যার কাছে আপনি যান, যে ধরনের কোচিং এ আপনি শেখেন না কেন, আপনি যখনই স্পোকেন ইংলিশ শিখতে যাবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করবেন, দেখবেন লেখা থাকবে ভার্বের ভি 1, ভি 2, ভি 3, অমুক ফর্ম তমুক ফর্ম। এইটা যদি কেউ না জানে, কেউ না বোঝে, সে ইংরেজিতে কথা বলতে পারবে না। আমার পেইড কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টকে আগে ভার্বের ফর্ম শেখায়, তারপর ইংরেজি শেখানো শুরু করি। এই যে ভার্বের ফর্ম আপনারা দেখছেন, এগুলো মোস্ট ইউজফুল ভার্ব। আমার এখানে 200টা ভার্ব আছে যেগুলো আমাদের ডে টু ডে লাইফে প্রয়োজন হয়। আমরা এগুলো বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। তো মোস্ট ইউজফুল 200 ভার্ব আমি এখানে দিয়েছি। এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বে দুইটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। তো এইগুলো যদি কারো জানা থাকে, অ্যাটলিস্ট 200টা ভার্ব, সে ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কোথাও প্রবলেম ফেস করবে না। জাস্ট 200টা ভার্ব আপনি জেনে রাখবেন, আর চারটা পয়েন্ট লাগবে, সেটা হচ্ছে টেন্স, মডাল, সেমি মডাল আর প্যাসিভের স্ট্রাকচার। টেন্স, মডাল, সেমি মডাল আর প্যাসিভ, এই চারটা বিষয় যদি জানেন, ভার্বের 200টা ফর্ম যদি জানা থাকে, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে বলছি আপনি ইংলিশে কথা বলতে পারবেন উইদিন ভেরি শর্ট টাইম। এটা কঠিন না, আমরা নিজেরা এই ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করে ফেলি, খুব সহজে ইংলিশে কথা বলা যায়। তাহলে আমি কি বলছি, এই দেখেন, টেন্স মানে কি। টেন্সের এই যে স্ট্রাকচার, প্রেজেন্ট বলেন, পাস্ট বলেন, পাস্ট পার্টিসিপ, পারফেক্ট টেন্স বলেন, কন্টিনিউয়াস টেন্স বলেন, এগুলো মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এই যে বাক্যটা লিখলাম, হি সাবজেক্ট, এ কার অবজেক্ট, আমি যখন সময়ের পরিবর্তন করব, তখন পরিবর্তনটা কোথায় হয়? পরিবর্তনটা এই ভার্বের ফর্মে হয়। আমি যদি বলি সে গাড়ি চালায়, ই ড্রাইভ এ কার। আমি যদি বলি সে গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার, সে গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার, সে গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাতে থাকবে, হি উইল বি, হি উইল বি ড্রাইভিং এ কার, সে গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার, হি হ্যাজ ড্রিভেন এ কার। এইভাবে এ দেখেন, আমার কিন্তু অলরেডি 7টা টাইম লেখা হয়ে গেছে। অর্থাৎ যদি আমার টেন্স জানা থাকে, এই যে ড্রাইভ মানে চালানো, এই চালানো কথাটাকে আমি সর্বোচ্চ 12টা ওয়েতে বলতে পারবো, 12 ভাবে নিতে পারবো, 12টা টাইমে নিতে পারবো। ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটাই। একটা কথা যখন আপনি মুখ দিয়ে বের করছেন, আপনি যখন কাউকে একটা বিষয় এক্সপ্রেস করতে যাচ্ছেন, বলতে যাচ্ছেন, সেই টাইম অনুযায়ী সঠিক ভার্বের ফর্মটা আপনি ইউজ করতে পারলেন কিনা। এইটা যে পারে সে কারেক্ট, যে পারে না তার ভুল হয়, বারবার তার ভুল হয়। তো টেন্সের সর্বোচ্চ 12টা টাইম আছে, 12টা ভার্বের ফর্ম, অক্সিলারি, মেইন ভার্ব মিলাই বসানো যায়। এইটা দিয়ে মনের সব ভাব আবার প্রকাশ করা যায় না। এটাকে আরো একটু ব্রড করার জন্য মডাল এবং সেমি মডাল ভার্ব শিখতে হয়, তো সেটা আমি পরে দেখাবো। তাহলে আমি কি বলছি, এই যে টেন্সটা আজকে আমরা শিখতেছি, আমি কিন্তু এখনো মেইন টপিকের ভিতর আসিনি। তো টেন্সটা যে আমরা শিখবো, টেন্সের স্ট্রাকচার শিখবো, এটা কেন শিখবো? এর মেইন রিজন হচ্ছে, আমরা কথা বলতে গেলে সময়ের পরিবর্তন করি, সময়ের পরিবর্তন করতে, এই সময়ের পরিবর্তন বা টেন্স, টেন্সের স্ট্রাকচার মানে মূলত কি? মূলত ভার্বের ফর্মের পরিবর্তন। এই পরিবর্তন করাটা আমার শিখতে হবে। আমি যখন একজনের সাথে কনভারসেশন করি, কমিউনিকেশন করি, একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে কথা বলতে পারি না, বিভিন্ন টাইমে কথা বলতে হয়। তো আমি যে টাইমে তার সাথে কথা বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী আমি যেন ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে ইউজ করতে পারি। এইটাই হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এইটাই হচ্ছে স্পোকেন ইংলিশ। আমি এই যে কথাগুলো বললাম, আমার এই কথাগুলো কি কেউ বুঝতে পারছেন বা নিতে পারছেন? এই যতটুকু আমি বললাম, যে টেন্সটা মূলত কি বা কেন শিখতে হবে, বোঝা গেল? কি বললাম, কথা ক্লিয়ার? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে এবার আরেকটু দেখেন, একটু ধৈর্য ধরে থাকতে হবে। দেখেন, আমার ক্লাসগুলো করতে গেলে সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য। ইউ হ্যাভ টু কিপ পেশেন্স। এখন দেখেন এইখানে বলছে যে, আমি ওই যে বললাম না, যে আমাদের সারাদিনের কথাবার্তার প্রায় 90 থেকে 95% আমরা সিম্পল টেন্স ব্যবহার করি, অর্থাৎ ইনডিফিনিট টেন্স যেটাকে বলে। তো এখানে দেখেন লেখা আছে স্টেপ 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কিভাবে এগুলো গঠিত হয়, একটা স্ট্রাকচার বোঝার চেষ্টা করেন। এখানে একটা টেবিল আছে বা সক আছে। প্রথমে দেওয়া আছে স্টার্টার। স্টার্টার মানে
যেটা শুরুর জায়গাটা, অর্থাৎ সাবজেক্ট। একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে, অর্থাৎ একটা সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকবে। তো সেই কথাটাই এখানে বলছে। এরপর আছে দেখেন, এখানে বলছে যে প্রেজেন্ট সিম্পল বা ভি 1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মগুলো এখানে আছে, যেগুলো ব্যবহার করলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, প্রতিদিন করে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়। পাস্ট সিম্পল বা ভি 2, এইটা ব্যবহার করলে কি হয়? পাস্ট টেন্স, অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করেছিল। বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকে। দেখেন এখানে কিন্তু মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। আমরা অনেকেই পাস্ট টেন্স মানেই ওয়াজ বা ডিডের ব্যবহার করি, বাট না। রাইট এর পাস্ট ফর্ম রোড, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াচ এর পাস্ট ফর্ম ওয়াস্ট, নো এর পাস্ট ফর্ম নিউ, প্লেট পাস্ট ফর্ম প্লেট, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, ড্র এর পাস্ট ফর্ম ড্রিউ, ইট এর পাস্ট ফর্ম এইট, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট। এটা আপনাকে জানতে হবে। আর ফিউচার মানে, এটা হচ্ছে ফিউচারের ফর্ম বলে মূলত কোনো ফর্ম হয় না। এটা প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে, অর্থাৎ এই যে ফর্মগুলো, এই প্রেজেন্ট ফর্মের ভার্বের আগে শ্যাল বা উইল যুক্ত করলে ফিউচারে কথাগুলো চলে যায়, ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ভবিষ্যতে কেউ কোনো কাজ করবে, বলবে, লিখবে, চলবে। এখানে শ্যাল বা উইলের ভিতর সাবজেক্ট যদি আই এবং উই হয়, ফার্স্ট পার্সন হলে শ্যালের ব্যবহার করা যায়, কিন্তু হি, সি, দে, সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে শ্যালের ব্যবহার করা যায় না। কিন্তু উইলকে ফার্স্ট পার্সনের সঙ্গেও ব্যবহার করা যায়, সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গেও ব্যবহার করা যায়। এই জন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় যদি উইলের ব্যবহার করেন, ইট উইল বি মোর বেটার, মোর পারফেক্ট। ওকে, এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইলের ব্যবহার হয়। অর্থাৎ এইখানে যে আপনার তিনটা ফর্ম দেখছেন ভার্বের, প্রথমে তো প্রেজেন্ট ফর্ম আছে, তারপর পাস্ট ফর্ম, এর পরের যে ফর্মটা এটা কিন্তু ফিউচার না, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই ফর্মটা মূলত পারফেক্ট টেন্স গুলোতে ব্যবহার হয়, সেটা আমি দেখাবো। কিন্তু এইখানে যে তিনটা আপনারা দেখছেন, প্রেজেন্ট, পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। তো এইটা যদি আমরা সেন্টেন্স গুলো একটু অ্যানালাইসিস করি এবং একটার সাথে একটা কম্পেয়ার করি, তাহলে শিখতে সুবিধা হবে। আগে আমরা এটা একটু দেখি, তারপর এটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা দেখবো। তো মনোযোগ দিয়ে দেখেন। আই রাইট, আমি লিখি। কি লিখি? এই দেখেন, অবজেক্ট বা এক্সটেনশন, সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে এই যে এক্সটেনশনের জায়গাটা, এটা অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। জাস্ট অ্যাজ ইউজুয়াল কোনো একটা কাজ হয়, রেগুলার ওয়েতে কোনো কাজ হয়, প্রতিদিন হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, দ্যাট ইজ কল্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। দেখেন, ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। অ্যাজ ইউজুয়াল কেউ কোনো একটা কাজ করে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। সি বা হি, দেখেন, হি নোজ হিম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোথাও না। এটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট, কোনো পাস্ট টেন্স, ফিউচার টেন্স, পারফেক্ট টেন্স অন্য কোথাও হয় না। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস হয়। এটার উপর আলাদা একটা ক্লাস আছে, সেখানে আমি দেখাবো, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্বের ক্লাস। তো দেখেন, হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনতো বা চিনেছিল। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তারা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তারা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তারা গাড়ি চালাবে। রানা ড্রস আ পিকচার, ইট তো এইভাবে মিলতেছে না, তো আমরা এটা দিয়ে করি। রানা ড্রস আ পিকচার, রানা একটা ছবি আঁকে। রানা ড্রিউ আ পিকচার, রানা একটা ছবি এঁকেছিল। রানা উইল ড্র আ পিকচার, রানা একটা ছবি আঁকবে। অর্থাৎ এইভাবে সেন্টেন্স গুলো হয়। একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, ভার্বের ভার্বের প্রেজেন্ট ফর্ম, অতীতে হয়েছিল পাস্ট ফর্ম, ভবিষ্যতে হবে উইল প্লাস প্রেজেন্ট ফর্মটি পড়বে। এই হচ্ছে তিনটা ইনডিফিনিট টেন্সের ফাংশন। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট দ্যাট। এখন দেখেন, আমাদের কিন্তু শুধু সেন্টেন্স তৈরি করলে হবে না, একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা শিখতে হবে, অর্থাৎ ট্রান্সফর্ম করাটা খুব দরকার। যেমন এইখানে ওই সেন্টেন্সগুলো দেখেন, আরেকবার একটু দেখাই। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই উইল ওয়াচ টিভি, আমি টিভি দেখবো। আই ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাই। আই ড্রোভ আ কার, আমি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাবো।
এখন দেখেন আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু এইভাবে রেখে দিলে হবে না, আমাদের এই সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করা শিখতে হবে। এটা স্পোকেনে ফ্লুয়েন্সি আনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন আপনারা অনেকে মনে করতে পারেন, আমি দেখাচ্ছি একটু পরেই, তো অনেকে মনে করতে পারেন যে আমি এই ট্রান্সফর্মগুলো পারি, ট্রান্সফরমেশন আমি পারি, কিন্তু এটা কিন্তু পারলে হয় না। এটা মুখের উপর রাখতে হয়, ঠোঁটস্থ রাখতে হয়, যাতে করে ইনস্ট্যান্টলি আপনি বলতে পারেন। আমাদের টেন্সের স্ট্রাকচার আছে কয়টা? 12টা। তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই একটা সেন্টেন্সকে 12 ভাবে ট্রান্সফর্ম করা যেতে পারে। হ্যাঁ, কেমন সেটা? মনে করেন আমি এগুলো একটু সরাই দিই, কোথা থেকে লিখবো, এখান থেকে লিখি। দেখেন, মনে করেন আমি এরকম একটা বাক্য লিখলাম, হি ড্রাইভস আ কার। বোঝার চেষ্টা করেন, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এই যে একটা বাক্য আমি এখানে লিখলাম, কি লিখলাম? হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সটাকে আমি যদি নেগেটিভ করি আমার কেমন হয়? হি ডাজেন্ট। বোঝার চেষ্টা কর। আচ্ছা আমি ইসে লিখি, ব্ল্যাঙ্ক পেজে লিখি। এখানে লিখলে হচ্ছে, এটাই হোয়াইট কালার করা তো, জাস্ট ওয়েট আ মিনিট। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে লিখি, সবাই একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। দেখেন, আমি যদি বলি হে ড্রাইভস আ কার, দেখেন সে একটা গাড়ি চালায়। বোঝার চেষ্টা করেন। আমি যদি এটাকে নেগেটিভ করি আমার কি হবে? হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। এটা হচ্ছে আমার এটা নেগেটিভ। আমি যদি ইন্টারোগেটিভ করি তখন আমার কেমন হয়? যে ডাজ হি ড্রাইভ আ কার, সে কি একটি গাড়ি চালায়? আমি যদি এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করি, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না? দেখেন আমি কিন্তু একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করলাম। এখন আরেকটা বিষয় একটু বোঝেন। এখানে আমাদের কোশ্চেন বা প্রশ্ন দুই ভাবে হয়। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন। অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে প্রশ্নটা তৈরি হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে, তার উত্তরটা ইয়েস বা নো দিয়ে কমপ্লিট করা যায়। আর ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে ইনফরমেটিভ কোশ্চেন বলে, সেখানে একটা ইনফরমেশন দিতে হয়। অর্থাৎ ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়, আপনি বলতে পারেন জাস্ট ইয়েস আর নো। কিন্তু যখন কোশ্চেন করবে ডাবল ইউএস ওয়ার্ড দিয়ে, যেমন দেখেন আমি যদি বলি ওয়ার, এটা সিচুয়েশন অনুযায়ী আপনার যেটা প্রয়োজন সেটা আপনি বসাবেন। ওয়ার, ওয়েন, হোয়াই, হাউ, আপনার যেটা দরকার। তাহলে আমি যদি বলি যে ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, এই বাক্যটার বাংলা অর্থ কি? যে সে কোথায় গাড়ি চালায়, সে কোথায় গাড়ি চালায়। এরপর দেখেন আমি যদি এইটা বলি যে ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায়। আমি যদি বলি ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়। আমি যদি বলি হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়। আমি যদি আবারও লিখি ওয়ার, ওয়েন, হোয়াই আর হাউ, এবার আমি যদি এই নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা এখানে ইউজ করি তাহলে কেমন হয়, অর্থটা কেমন দেয়? দেখেন একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন আমি এই কথাটা বলছি যে ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালায় না। ওয়াই ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায় না। তাহলে আমার সেন্টেন্স কিন্তু একটা, হি ড্রাইভস আ কার। এই একটা সেন্টেন্সকে দেখেন আমি আবার 12টা সেন্টেন্সে পরিণত করলাম। এটা কি করলাম? এই সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করলাম। এটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডাবল ইউএস ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ আমি তৈরি করলাম। এইটা করা আপনাকে শিখতে হবে। এখানে আপনি মেইন ভার্বে চেঞ্জ করেন, অবজেক্ট অটোমেটিক্যালি চেঞ্জ হবে। মনে করেন আমি আপনাকে একটা বাক্য এখন যদি ইনস্ট্যান্টলি বলি, দেখেন আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা এই টেন্সগুলোর প্র্যাকটিক্যাল ব্যবহারটা জানি না। মনে করেন আমি যদি আপনাকে বলি সে কেন স্কুলে যায় না, সে কেন স্কুলে যায় না, ইংলিশটা কি হবে? আপনি দেখেন ইনস্ট্যান্টলি বলতে গেলে যদি আপনার এইটার প্র্যাকটিসটা না থাকে আপনি বলতে পারছেন না। তো সে কেন স্কুলে যায় না এই কথাটা আমার মূলত এখানে এই যে 11 নম্বর যে সেন্টেন্সটা দেখছেন এই সেন্টেন্স স্ট্রাকচারের ভিতরে আসবে। অর্থাৎ এই ড্রাইভের জায়গায় আপনি গো বসান। আপনি যদি বলেন যে হোয়াই ডাজেন্ট হি গো, তখন তো আর কার হবে না, তখন আমার ভার্ব বসালে অবজেক্ট অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে হোয়াই ডাজেন্ট হি গো টু স্কুল।
টু স্কুল এর বাংলা অর্থটা কি? সে কেন স্কুলে যায় না? ওয়াই ডাজেন্ট হি গো টু স্কুল? অর্থটা কি বললাম? সে কেন স্কুলে যায় না। তাহলে দেখছেন, কিন্তু ওই যে বাংলা আমি ভাবছি, আমি যখন ইংলিশে করতে যাচ্ছি আমি কিন্তু পারতেছি না, আমার কিন্তু ইনস্ট্যান্টলি বলতে গেলে একটা ধাক্কা আসতেছে, আমাকে ভাবতে হচ্ছে যেটা কিভাবে হবে, কোন টেন্স হবে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসাবো। কিন্তু এই ট্রান্সফরমেশনের প্র্যাকটিসটা যদি থাকে তাহলে সেটা দ্রুত করা যায়। আমি আবারও বলছি, মনোযোগ দিয়ে বোঝেন, দেখার চেষ্টা করেন, এটাই প্রয়োজন। আমি আপনাদের এখানে তো তিনটা ইনডেফিনিট টেন্স কিভাবে তৈরি হয় সেটা দেখাইছি, তাই না? এবার এই জায়গাটাতে একটু বোঝেন, এই যে জায়গাটা, এখানে স্টেপ 2 লেখা আছে যে নেগেটিভ সেন্টেন্স কিভাবে নেগেটিভ করতে হয়। এখানে শুরুতে স্টার্টার অর্থাৎ সাবজেক্ট দেওয়া আছে, এরপর এখানে লেখা আছে দেখেন অক্সিলারি ভার্ব, অর্থাৎ নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে আমার অক্সিলারি ভার্বের প্রয়োজন। তো এখানে বলছে প্রেজেন্ট সিম্পলে ডোন্ট বা ডাজেন্ট, পাস্ট সিম্পলে ডিডেন্ট, ফিউচার সিম্পলে ওন্ট। এইগুলো কেন হয়? এবার এইটা কি আপনারা জানেন যে ডু নট বা ডাজ নট বা এই যে ডিড নট, এটা আমরা কেন বসাই? আমি তো নেগেটিভ করে দেখালাম হঠাৎ করে আপনাকে এখানে একটা, কিন্তু এটা কেন করি আমরা? এই যে ডাজ নট কেন বসালাম? এর অর্থটাই বা কি? এর কি কোনো অর্থ আছে এখানে? আমি বলছি হি ডাজেন্ট ড্রাইভ আ কার, আমরা জানি ডু মানে করা, তো ডাজ এর কোনো অর্থ কি এখানে দিছে? এটা জাস্ট এখানে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে বসছে, কোনো অর্থ কিন্তু দেয়নি। অর্থাৎ এই ফাংশনটা কি জানেন? একটা কথা মনে রাখেন, আমি আগে, আমি কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্স গুলো আপনাদের দেখাচ্ছি, বাট আমি একটা ভার্ব দিয়ে আগে সবগুলো টেন্স একটু একবার আপনাকে তৈরি করে দেখাই। আগে এটা একটু দেখেন, তাহলে এই জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন আমি সবকিছু দেখাবো, আপনাদের নিতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে এই জায়গাটা থেকে। দেখেন, কি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়, কথাটা বোঝেন। আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি হি ড্রোভ এ কার, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, বোঝেন? হ্যাঁ। হি উইল ড্রাইভ আ কার, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কথা ক্লিয়ার? সে গাড়ি চালাবে, অর্থাৎ সে গাড়ি চালায়, সে গাড়ি চালিয়েছিল, সে গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে বা চালাইতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হি ওয়াজ ড্রাইভিং আ কার, এটা পাস্ট কন্টিনিউয়াস, সে গাড়ি চালাইতেছিল। হি উইল বি ডিআরআই ভিএনজি ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাতে থাকবে, এটা ফিউচার কন্টিনিউয়াস। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছে। হি হ্যাজ ড্রিভেন আ কার, সে গাড়ি চালিয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। হি হ্যাড ড্রিভেন এ কার, সে গাড়ি চালিয়েছিল, এটা পাস্ট পারফেক্ট। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, এটা ফিউচার পারফেক্ট, সে গাড়ি চালিয়ে থাকবে ভবিষ্যতে, একটা নির্দিষ্ট সময়ের ভিতর কেউ কোনো কাজ করে থাকবে বা হয়ে থাকবে বোঝাতে এটা বসে। দেখেন সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য মূলত পরিবর্তনটা কোথায় করতে হয় দেখেন? ভার্বের ফর্মে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সকাল থেকে গাড়ি চালাচ্ছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন মনে করেন এই যে সেন্টেন্সগুলো আমি লিখলাম, কথাটা বোঝেন, এখানে আমি টোটাল লিখেছি 10টা। পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর লিখলাম না, জাস্ট এখানে হ্যাড দিলে হতো, আর উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হতো, তো ওটার আর দরকার নেই, আমি পরে দেখাবো। তো যেটা বলতে চাচ্ছি, এই যে টেন্সের স্ট্রাকচার গুলো লিখলাম, এগুলো কিন্তু সবই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কথা বোঝেন? এখন এইটা লেখার মেইন উদ্দেশ্যটা কি আপনাদেরকে বলি। আমাদের যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটি থাকে তার সাথে নট বসালে একটি বাক্য নেগেটিভ হয়। ইন্ট্রোগেটিভ করার নিয়ম হচ্ছে ওই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়। বলেন তো কি বললাম? একটা বাক্যে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্য নেগেটিভ, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে ইন্টারোগেটিভ। এখন আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের যে 12টা স্ট্রাকচার আছে, কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, এই 12টি স্ট্রাকচারের ভিতর 10টিতেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে। থাকে মানে যেটাকে বলা হয় বিল্ডিং। অনেক মোবাইলে কিছু অ্যাপ থাকে না, একদম মোবাইল কেনার সঙ্গে সঙ্গে সেটা ইনস্টল করা থাকে। সো এই অক্সিলারি ভার্বগুলো ইনস্টল করা 10টি টেন্সে, 2টি টেন্সে নেই। যেগুলো ইনস্টল করা থাকে না, যে অ্যাপ আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেন, তো সেটা হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স। এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোতে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, আপনি
নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারছেন না, মেইন ভার্বের সাথে তো নট বসানো যায় না। এই জন্য নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য এক্সট্রা ডু ডাজ ডিড কে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে হয়। আমরা জানি ডু মানে করা, এই করা অর্থটা কিন্তু তখন দেয় যখন ওই ডু ভার্বটা মেইন ভার্ব হিসেবে বসে। বাট অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে যখন এরা বসে, দ্যাট ইজ নো মিনিং, কোনো অর্থ দেয় না। এখানে মূলত মেইন ভার্ব যেটা সেইটাই অর্থ দেয়। অর্থাৎ কথাটা বোঝেন, আবারও বলছি, যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য বা ইন্ট্রোগেটিভ করার জন্য সেই বাক্যের ভিতরে যে অক্সিলারি বা হেল্পিং ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্ট্রোগেটিভ হয়। যেমন মনে করেন এইখানে আছে, আমরা আগে এটা করি, হি উইল ড্রাইভ আ কার, তো এটা নেগেটিভ আমার কি, হি ওন্ট মানে উইল নট, হি উইল নট কে কন্ট্রাস্ট বা সংক্ষেপে ওন্ট বলে। হি ওন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে, সে গাড়ি চালাবে না। এবার আমি যদি এটা ইন্ট্রোগেটিভ করি যে সে কি গাড়ি চালাবে, তখন কি হবে, জাস্ট অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আসবে। উইল হি ড্রাইভ আ কার, উইল হি ড্রাইভ আ কার। যদি নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি, যেমন মনে করেন আপনার একটা বাচ্চা আছে, এখন রাতে ভাত খেতে বলছেন, সে খেতে চাচ্ছে না, আপনি তাকে বলছেন তুমি কি ভাত খাবে না, তুমি কি ভাত খাবে না, এই কথাটা আপনি কিভাবে বলবেন? দেখেন, ওন্ট ইউ ইট রাইস, তো ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। তাহলে এইটাকে আমি চারটা সেন্টেন্সে পরিণত করলাম, টোটাল চারটা। এখন আমি কি বলছি, এইখান থেকে আবারও মডিফাই করা যায়, অর্থাৎ কোশ্চেন দুই ভাবে হয়, একটা হচ্ছে ইয়েস নো, একটা হচ্ছে ডাবল ইউএস। এই যে অক্সিলারি ভার্ব দিয়ে যে দুটো কোশ্চেন আমি এখানে করলাম, যে সে কি গাড়ি চালাবে, ইউ ক্যান সে ইয়েস অর নো, সে কি গাড়ি চালাবে না, ইয়েস অর নো। কিন্তু এর আগে যদি আপনি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করেন, ঠিক এর আগে, যেমন ওয়ার উইল হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে, ওয়েন উইল হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে, ওয়াই উইল হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে, হাউ উইল হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে। আবার এগুলো আপনি এখানে নিয়ে আসেন, এটা যে সবগুলো লাগবে এরকম না, কিন্তু এটা সিচুয়েশন অনুযায়ী যে ডাবল ইউএস ওয়ার্ড প্রয়োজন আপনি সেটা বসাবেন। ওয়ার ওয়ন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে না, ওয়েন ওয়ন্ট হি ড্রাইভ আ কার, সে কখন চালাবে না, ওয়াই ওয়ন্ট হি ড্রাইভ আ কার, সে কেন চালাবে না, হাউ ওয়ন্ট হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে না। ইন দিস ওয়ে সব বাক্যতেই অ্যাফার্মেটিভ বা মেইন যে সেন্টেন্সটা সেখানে অক্সিলারি ভার্ব থাকে। হি ইজ ড্রাইভিং আ কার, তাহলে ইজ অক্সিলারি, ড্রাইভিং মেইন ভার্ব। হি ওয়াজ ড্রাইভিং আ কার, ওয়াজ অক্সিলারি, ড্রাইভিং মেইন ভার্ব। উইল অক্সিলারি, বি ড্রাইভিং, এই ড্রাইভিং মেইন ভার্ব। হ্যাজ অক্সিলারি, ড্রিভেন মেইন ভার্ব। জাস্ট খুবই সহজ নেগেটিভ করা, তাই না? যে হি ইজেন্ট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। সে কি গাড়ি চালাচ্ছে, জাস্ট ইজ হি ড্রাইভিং, ইজ হি ড্রাইভিং এ কার, সে কি গাড়ি চালাচ্ছে না, তাহলে কি হবে, ইজেন্ট হি ড্রাইভিং আ কার, ইজেন্ট হি, ইজেন্ট হি ড্রাইভিং, DRIVING কার। এবার আপনি এটা বসান যে সে কোথায় গাড়ি চালাচ্ছে, ওয়ার ইজ ই ড্রাইভিং আ কার, ওয়েন ইজ ই ড্রাইভিং আ কার, ওয়াই ইজ ই ড্রাইভিং আ কার, হাউ ইজ ই ড্রাইভিং আ কার। আপনি এখানে বসান ওয়ার ইজেন্ট হি ড্রাইভিং আ কার, ওয়াই ইজেন্ট হি ড্রাইভিং আ কার, ওয়েন ইজেন্ট হি ড্রাইভিং আ কার, হ্যাঁ, হাউ ইজেন্ট হি ড্রাইভিং আ কার। আরো যদি কোনো ডাব্লিউএইচ অর্থ থাকে আপনার মনে আসে, যেমন হাউ অফেন, OFTEN, কতবার সে গাড়ি চালাচ্ছে না, HOWFTEN, হাউ অফেন ইজেন্ট হি ড্রাইভিং আ কার। এইভাবে কিন্তু আপনি সেন্টেন্সগুলোকে ট্রান্সফর্ম করতে পারেন। এই ট্রান্সফর্ম করা না শিখলে আপনি বিশ্বাস করেন প্রত্যেকটা জায়গায় আপনি প্রবলেম ফেস করবেন, একটা কথা ভাববেন, আপনি ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারবেন না। এই যেটা আমি করতেছি, আপনার মনে হতে পারে এ তো আমি করতে পারি, কিন্তু করতে পারলে হবে না, এটা মুখের উপর রাখতে হবে। যেমন আমি যদি আপনাকে একটা বাংলা বাক্য বলি যে আহ, সে গতকাল কখন গাড়ি চালিয়েছিল, আপনি বলেন তো এই বাক্যটা ইংরেজিতে কি হবে? সে গতকাল কখন গাড়ি চালিয়েছিল, যে কোনো একজন বলেন ইংলিশে, এটা ইংলিশে কি হবে, সে গতকাল কখন গাড়ি চালিয়েছিল, কি হবে? সে গতকাল কখন গাড়ি চালিয়েছিল, ইংলিশে কি হবে? Manually, না, হচ্ছে না। তাহলে দেখেন আপনার পারলেন না। এটা না পারার মেইন রিজন কি? মেইন রিজন হচ্ছে আমাদের জিনিসটা প্র্যাকটিসে নেই, আমরা প্র্যাকটিস করব। দেখেন, হি ড্রোভ, ইয়েস, দেখেন নেগেটিভ বা ইন্টারোগেটিভ আর ড্রোভ থাকে না, ড্রাইভ হয়ে যায়। দেখেন এই যে বাক্যটা, হি ড্রোভ এ কার, এর বাংলা অর্থ সে একটা গাড়ি চালিয়েছিল। আপনি যখন এটাকে নেগেটিভ করবেন, হি ডিডেন্ট, এখানে আমি ডিডেন্ট ব্যবহার করছি কেন, কারণ এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নেই, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে না, জাস্ট সাবজেক্টের পরে মেইন ভার্ব থাকে। এই জন্য ডু ডাজ ডিড কে অক্সিলারি ভার্ব
হিসাবে নেই নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য। তাহলে হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। নেগেটিভ কি? হি ডিডেন্ট ড্রাইভ এ কার, সে গাড়ি চালায়নি। তাহলে সে কি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ এ কার? ডিড হি ড্রাইভ আ কার? ডিড হি ড্রাইভ আ কার? সে কি গাড়ি চালায়নি? তাহলে কি হবে? ডিডেন্ট হি ড্রাইভ আ কার? ডিডেন্ট হি ড্রাইভ আ কার। এইবার দেখেন ওই যে কথাটা আমি বলছিলাম, সে গতকাল কখন গাড়ি চালিয়েছিল, তাহলে ওইটার ইংলিশ কি হবে? এই যে ডিড হি ড্রাইভ এ কার, এর আগে একটা ওয়েন বসান, আর এই লাস্টে একটা ইয়েস্টারডে বসান। হয়ে যাচ্ছে না তাহলে? যে ওয়েন ডিড হি ড্রাইভ আ কার ইয়েস্টারডে, সে গতকাল কখন গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড হি ড্রাইভ আ কার ইয়েস্টারডে। তাহলে আমি যদি বলি তুমি গতকাল কেন বাজারে যাওনি, ইংলিশ কি হবে? কে বলতে পারবেন? তুমি গতকাল কেন বাজারে যাওনি, ইংলিশ কি হবে? তুমি গতকাল কেন বাজারে যাওনি, ইংলিশ কি হবে? হু ক্যান সে দ্যাট? তুমি গতকাল কেন বাজারে যাওনি, ইংলিশ কি হবে? When did you go yesterday? When did you go yesterday morning? Yesterday. না। When did you go market? ইয়েস, ডিডেন্ট ইউ গো কি হবে বলেন? ডিডেন্ট ইউ গো। তুমি গতকাল কেন বাজারে যাওনি, দেখেন কত সিম্পল। দেখেন, ইউ ওয়েন্ট টু মার্কেট, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। দেখেন, ইউ ওয়েন্ট টু মার্কেট এর মানে হচ্ছে তুমি বাজারে গিয়েছিলে। কথাটা বোঝেন? এই যে তুমি বাজারে গিয়েছিলে। এখন আমি যদি বলি তুমি বাজারে যাওনি, ইউ ডিডের ব্যবহার করতে। ডিড ব্যবহার করলে আর ওয়েন্ট থাকে না, ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, ইউ ডিডেন্ট গো টু মার্কেট। তাহলে তুমি কি বাজারে গিয়েছিলে, তাহলে ডিড ইউ গো টু মার্কেট? ডিড ইউ গো টু মার্কেট? তাহলে তুমি কি বাজারে যাওনি? তুমি কি বাজারে যাওনি, নেগেটিভ ইন্টারোগেটিভ, ডিডেন্ট ইউ, ডিডেন্ট ইউ গো টু মার্কেট। তুমি কি বাজারে যাওনি, ডিডেন্ট ইউ গো টু মার্কেট। তুমি বাজারে কেন যাওনি, তাহলে ডিডেন্ট ওয়াই ডিডেন্ট ইউ গো টু মার্কেট, মার্কেট ইয়েস্টারডে, ইয়েস্টারডে। তাহলে তুমি 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 কখন যাওনি, এখানে ওয়েন বসান। তুমি কোথায় যাওনি, এখানে ওয়্যার বসান। তুমি কিভাবে যাওনি, হাউ বসান। তুমি কখন গিয়েছিলে, ওয়াই ডিড ইউ গো টু মার্কেট, ওয়েন ডিড ইউ গো টু মার্কেট। তুমি কেন গিয়েছিলে, ওয়াই ডিড ইউ গো টু মার্কেট। সো এইভাবে এই ফাংশনগুলো বুঝতে হবে। অর্থাৎ এই যে আমি যেটা বললাম না, যে একটা থেকে 12টা করা যায়, এই প্রত্যেকটা টেন্সের যে সেন্টেন্সগুলো থাকে, সেই সেন্টেন্সগুলো একটাকে আবার এই 12টা বাক্যে পরিণত করতে হবে, ট্রান্সফর্ম করতে হবে। এবং সেটা আপনি যদি একবার প্র্যাকটিস করতে পারেন, এটা আপনার আয়ত্তে এসে যায়। এটা কঠিন জিনিস না, খুবই সহজ, কঠিন না। আর এটা যে পারে, তাকে কেউ আটকায় রাখতে পারে না। এই বিষয়গুলোকে প্র্যাকটিক্যাল কনভারসেশনে অ্যাপ্লাই করতে হয়। এইটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এইটাই হচ্ছে বিষয়। আমি আপনাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্স গুলো নিয়ে আলোচনা করব। বাট তার আগে এই যে তিনটা ইনডিফিনিট টেন্স আমরা এখন দেখলাম, এগুলো তো নেগেটিভ ইন্টারোগেটিভটা দেখালাম। এখন প্র্যাকটিক্যালি আমরা কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করতে পারি আমাদের প্র্যাকটিক্যাল স্পিকিং এ, আমি সেটা একটু দেখাবো। আমি এখান থেকে একটু মুভ করব। সেটা কি, সেই বিষয়টা কি মূলত আপনারা একটু বোঝেন, নেওয়ার চেষ্টা করেন। আমি তো প্রথমে এটাই দেখাইছি যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম বসলে পাস্ট ইনডিফিনিট, উইল প্লাস প্রেজেন্ট ফর্ম হলে ফিউচার ইনডিফিনিট। আচ্ছা, যারা আমার ফার্স্ট ডেতে ক্লাস করছিলেন এবং লাস্ট পর্যন্ত ছিলেন, আমি আপনাদের এই প্রেজেন্টেশনটা দেখিয়েছিলাম। কারো মনে আছে কিনা যে আমরা ইংলিশে কিভাবে স্পিকিং করতে পারি বা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি বিভিন্ন টাইম মেনটেন করে? কারণ এটা মনে থাকার কথা আপনাদের, যারা ফার্স্ট ক্লাসে একদম লাস্ট পর্যন্ত ছিলেন। আজকে অনেকেই নতুন আছেন, আমি এটা একবার একটু দেখাই দিচ্ছি। এটা দেখানোর পর আমি আইএলটিএস এর একটা কিউ কার্ড স্পিকিং টপিকে আসবো, মেইন প্রেজেন্টেশন টপিক। এটা আইএলটিএস এক্সামের একটা টপিক। এই টপিকটা আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দিব। অর্থাৎ যারা স্পিকিং এ দুর্বল, যারা কথা বলতে পারেন না, যারা সঠিক ওয়ে খুঁজে পান না প্র্যাকটিস করার, সেটা কিভাবে করবেন, কিভাবে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলবেন, সেটা আমি দেখাবো। জাস্ট আমাকে একটু টাইম দেন। তার আগে আমি এটা নিয়ে একবার একটু কথা বলি। এটা যেহেতু বেসিক প্রেজেন্টেশন, এইটা আগে দেখালে বুঝতে সহজ হবে। তো ওই টেন্স গুলোকে ব্যবহার করে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি ইংলিশ স্পিকিং করতে পারি। যেমন এখানে একটা টপিক দেওয়া, সেটা হচ্ছে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, অর্থাৎ তোমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে বলো, ইউজিং প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্স ব্যবহার করে। এখন এটা আপনি কিভাবে করবেন? আপনি প্রতিদিন কি করেন, আপনার রেগুলার অ্যাক্টিভিটিস গুলো কি, এটা আপনাকে বলতে হবে। তো আমি আপনাদেরকে কি বলছিলাম, এই রেগুলার অ্যাক্টিভিটিস গুলোকে ডেসক্রাইব করার জন্য বা রেগুলার অ্যাক্টিভিটিস গুলো বলার জন্য ইংলিশে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া কিভাবে আপনি স্পিকিং করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন, বা এই যে আমরা কথা বলতে গেলে একটার পর একটা সেন্টেন্স নিয়ে আসতে পারি না, আমরা ভয় পাই, এই জায়গাটা থেকে আপনি ওভারকাম করতে পারবেন। এই যে ভোকাবুলারি প্রবলেম তৈরি হয় আপনার ভিতরে, এই প্রবলেমটা আপনার হবে না। আমাদের মাতৃভাষা বাংলা, আমরা প্রাইমারি লেভেলে ইংলিশে কিছু লিখতে বা বলতে গেলে আগে বাংলাটা ভাবি, দেন ইংলিশে ট্রান্সফর্ম করি। এই জন্য আমরা পারি না।
বাংলায় সাবজেক্টের পর অবজেক্ট বসে এবং ভার্ব লাস্টে বসে, বাট ইংলিশের স্ট্রাকচারটা তেমন না। ইংলিশের সাবজেক্টের পর ভার্ব বসে, লাস্টে অবজেক্ট বসে। আমার পেইড কোর্সের অনেক স্টুডেন্ট আছে যারা ল্যাঙ্গুয়েজ ক্লাবে প্র্যাকটিস করে না যখন, তখন তাদের কথা তো আমি শুনি। ওই মোস্ট অফ দ্য স্টুডেন্ট ওই অবজেক্ট বা অ্যাডভার্ব গুলোকে আগে নিয়ে ফেলে, তারপর আর ওয়ার্ড খুঁজে পায় না। তো এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। সেটা কি, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে এই জিনিসটা মনে রাখবেন, সাবজেক্ট এবং সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। সাবজেক্টকে যে কাজটা করে সেই সাবজেক্ট, তারপর সে কোন কাজটা করে সেইটা ভার্ব, তারপরে আপনার অবজেক্ট বা এক্সটেনশন যেটা দেখবেন অটোমেটিক্যালি চলে আসে। এখন আপনি যখন একটা প্র্যাকটিক্যাল টপিকের উপর স্পিকিং করবেন, স্পিকিং করার আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। কি বললাম? রিপিট আফটার মি, ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমার এক্সামিনার আমাকে যে কোশ্চেন গুলো করছে সেটা কোন টেন্সে আছে, আমাকে যে টপিকটা দিয়েছে সেই টপিকের টাইমিংটা কেমন, ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে। যেমন এইখানে আমার টপিকটা হচ্ছে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। ডেইলি অ্যাক্টিভিটিস মানে কি, আমি প্রতিদিন কোন কাজটা করি, আমার রেগুলার অ্যাক্টিভিটিস গুলো কি। তাহলে প্রতিদিনের কাজকর্মগুলো ডিসক্রাইব করার জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ একটা সার্টেন টপিকের উপর যখন আপনি স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন, মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না। এই যে বলছি 12টা টেন্স আছে, 18টা মডেল সেমি মডেল আছে, এত কিছুর প্রয়োজন হয় না। জাস্ট একটা বা দুইটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করেই সমস্ত বিষয়ের উপর স্পিকিং করা যায় বা প্রেজেন্টেশন দেওয়া যায়, যদি ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়। আর এইটা যদি আপনি ধরতে না পারেন, কথা বলার আগে ক্যাচ করতে না পারেন যে আমি কোন ভার্বের ফর্মটা ব্যবহার করবো, আমার কোন টেন্স বা মেনটেন করে এখানে স্পিকিং করতে হবে, এটা আগে ধরতে হবে। এটা ধরতে না পারলে তার প্রত্যেকটা সেন্টেন্সই ভুল হবে। তাহলে টপিক দেখলেই বোঝা যায় যে টাইমিংটা কেমন। তাহলে এখানে ডেইলি অ্যাক্টিভিটিস দেখেন, প্রত্যেকটা বাক্যে আগে সাবজেক্ট দেন ভার্ব, এই ভার্ব গুলোকে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করে। আমি একবার একটু পড়ি, আপনারা দেখেন। এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। এখন আপনারা যে কাজগুলো করেন, আপনাদের প্রতিদিনের যে কাজকর্ম, সেটা আপনি এখানে এইভাবে ডেসক্রাইব করবেন। তো দেখেন কি বলছে, আসসালামু আলাইকুম। প্রথমত প্রেজেন্টেশন দিতে গেলে, স্পিকিং করতে গেলে একটা ভালো গ্রিটিংস তো দিতে হয়। হ্যাঁ, সো গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। বিফোর ইউ মানে ইন ফ্রন্ট অফ ইউ, অর্থাৎ আপনাদের সামনে আমি সাকিব বলছি। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। দেন এইখান থেকে মেইন প্রেজেন্টেশনটা শুরু, বডি পার্টটা শুরু। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, তারপর আমি ব্রাশ করি, মুখ ধুই ফজরের নামাজের জন্য। দ্যাটস ইট। After that, I do some exercise. I refresh myself and take my breakfast. I get ready to go to office at 9:30 a.m. Then I start my work. I take lunch at 2 p.m. Then I come back from office at 5 p.m. I spend some times with my family. আমি আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। Then I learn English for 1 hour. 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। I take my dinner at 10 p.m. আমি 10টায় আমার ডিনার করি। Then I go to bed for sleeping at 11 p.m. So that is my daily activities. Thanks for patience hearing. So এই যে কথাগুলো আমি বললাম, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়, কে করে? আমি করি, সাবজেক্ট। এবার আমি যে কাজটা করি সেই ওয়ার্ডটাকে বসাবো, এবং সেই ওয়ার্ডটা কোন ফর্মে বসাচ্ছি, দ্যাট ইজ দ্য মেইন ফোকাস। ইউ হ্যাভ টু ফোকাস ইট। এই জিনিসটা বোঝেন। গেট আপ, ওয়াশ, টেক, ব্রাশ, টেক, স্পেন্ড, কাম ব্যাক, লার্ন, গো, এগুলো সবই কি প্রেজেন্ট ফর্মের ভার্ব। সাবজেক্টের পর এটা বসাচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স তৈরি হচ্ছে। বাংলা অর্থটা কি দিচ্ছে? অ্যাজ ইউজুয়াল, রেগুলার ওয়েতে, প্রতিদিন আমি কোন কাজটা করি। তো এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে কথা বলার আগে, তাহলে সে সহজে কথা বলতে পারে। সাবজেক্ট নেন, ভার্ব নেন। এখন এই স্যাম্পল অ্যান্সারটা দেখে আপনি নিজে যে কাজটা করেন সেটা আপনি এখানে বসান। আপনার কাজগুলো হয়তো একটু ডিফারেন্ট হতে পারে, তাহলে সেই ভার্বটা বসান, দেখবেন অবজেক্ট অটোমেটিক্যাল চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমি এই যে একটু আগে একদম প্রথমে কি কথাটা বলছিলাম, যে আমরা একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে এগোতে পারি না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, কথার পরিবর্তনের জন্য, কালের পরিবর্তনের জন্য, সময়ের পরিবর্তনের জন্য আমাকে ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়। প্র্যাকটিক্যাল কনভারসেশনেও টাইমের পরিবর্তন করতে হয়, অর্থাৎ টাইমের পরিবর্তন করে প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। যেমন এখন আপনারা ক্লাস করছেন, রাত 11টা বাজে। আমি যদি আপনাদেরকে বলি যে আজকে সারাদিন আপনারা কি করেছেন ভাই বা ম্যাডাম,
আজকে কি করলেন সারাদিন, আপনার কি কাজ ছিল? আপনি বলছেন, স্যার আমি এই টাইমে ঘুম থেকে উঠছিলাম, ফজরের নামাজ পড়ছি, একটু এক্সারসাইজ করছি, তারপর অফিসে গিয়েছি, তারপরে একজনের সাথে দেখা করেছি, একটু শপিং এ গিয়েছিলাম, মাগরিবের নামাজ পড়লাম, তারপরে একটু নিউজ পেপার পড়লাম, টিভি দেখলাম, দেন আপনার ক্লাসে জয়েন করলাম। তো এই যে করেছিলাম, গিয়েছিলাম, হয়েছিল, করেছিল, এই যে অতীতের কথাগুলো যখন আমার টাইমের চেঞ্জ হচ্ছে, তখন আমার কি করতে হবে? তখন আপনি কিভাবে কথা বলবেন? আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, স্পিকিং করতে পারি না কেন? এই সময়ের পরিবর্তনটা আমরা করি আমাদের বিভিন্ন কনভারসেশনে, কিন্তু সেই পরিবর্তন অনুযায়ী ভার্বের ফর্মটার পরিবর্তন করতে পারি না। তাহলে দেখেন, যদি এখানে এরকম একটা কোশ্চেন আপনার থাকে যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, অর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, এখানে কি বলছে বোঝার চেষ্টা করেন। আমরা বডি পার্ট থেকেই দেখি। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, এখানে গ্রিন কালার দিয়ে ভার্বগুলোকে হাইলাইট করা, ভার্বগুলো সাবজেক্টের পরে আছে, কিন্তু এই জায়গাটাতে ভার্বের পাস্ট ফর্ম আছে ভি টু, যেটা পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আমরা অনেকেই এই পাস্ট ফর্ম সম্পর্কে কনসেপ্ট রাখি না, আর এটা না রাখার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। এটা জানতে হবে। পাস্ট টেন্স মানে ডিড বা ওয়াজ এর ব্যবহার না, প্রিন্সিপাল ভার্ব, ফাইনাইট ভার্ব, মেইন ভার্বের পাস্ট ফর্ম জানতে হয়। সো এটা করলে কি হচ্ছে, অতীতের কথাগুলোকে ডিসক্রাইব করা যায়। তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি খুব কঠিন ভেবে দেখেন। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত আমাদের কোথায় করতে হয়? ভিতরে, ভার্বের ফর্মে। তাহলে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি দাঁত ব্রাশ করেছিলাম, মুখ ধুয়েছিলাম এবং উজু করেছিলাম ফজরের নামাজের জন্য। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করেছিলাম। আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। দেন আই স্টার্টেড মাই ওয়ার্ক, তারপর আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস, কামের পাস ফ্রম কেম, টেকের পাস ফ্রম টুক, স্টার্টের পাস্ট ফর্ম স্টার্টেড, গেটের পাস্ট ফর্ম গট। দেখেন প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম বসা মানে কি, কথাটা অতীতে চলে যাচ্ছে। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস এট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। আমি কিন্তু এটা বলছি না আমি ফিরবো, ফিরতেছি না, ফিরেছিলাম। আই স্পেন্ড, স্পেন্ডের পাস্ট ফর্ম SPENT, স্পেন্ডেড না। অনেকে মনে করে প্রত্যেকটা ভার্বের পাস্ট ফর্ম ইডি হয়ে যায়, এই জন্য এটা মনে হবে। যেমন সেন্ট, সেন্ট, হ্যাঁ, তো অনেকে স্পেন্ডেড বলে ফেলে। এই জায়গাটায় ফোকাস রাখতে হবে, এই জায়গাটা যার ভুল হয়ে যাবে সে সম্পূর্ণ সেন্টেন্সটাই তার ভুল। হ্যাঁ, তো আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। দেন আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় আমার ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে ঘুমাতে গিয়েছিলাম। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স। সো এইভাবে অতীতের যে কোনো কাজ আপনি ডিসক্রাইব করেন, আপনি কি কি করে এসেছেন। আপনি এখানে এই ভার্বগুলো ছাড়াও নতুন ভার্বের ব্যবহার আপনার করতে হতে পারে আপনার অ্যাক্টিভিটিস অনুযায়ী। আই, আমি, আপনি বলেন আমি এক বন্ধুর সাথে দেখা করেছিলাম, তাহলে দেখা করা ইংরেজি কি? MEET, মিট মানে দেখা করা। কথাটা বোঝেন, আমরা ইংরেজি পারি না কেন। MEET, মিট মানে কি? দেখা করা। এখন আপনি বলছেন যে আফটার হ্যাভিং লাঞ্চ অর আফটার টেকিং লাঞ্চ, অর্থাৎ লাঞ্চ করার পর আমি আমার এক বন্ধুর সাথে দেখা করেছিলাম। তাহলে দেখা করা, মিট, কিন্তু দেখা করেছিলাম যখন বলছে আপনাকে বলতে হবে আই মেট উইথ আ ফ্রেন্ড, আমি একজন বন্ধুর সাথে দেখা করেছিলাম। তাহলে এই যে মিটের পাস্ট ফর্ম যে MET, একটা এই যে বাদ, এই জিনিসটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না। না জানার কারণে পাস্ট টেন্স রিলেটেড সেন্টেন্স তৈরি করতে পারে না। এই যে অতীতের একটা কথা আমার মুখে আসতেছে, আমি ইংলিশে বলতে পারছি না, মেইন রিজন কি? ভার্বের ফর্ম না জানা। আমি আমার স্ত্রীকে নিয়ে শপিং এ গিয়েছিলাম, ইংলিশ কি? তাহলে গো মানে যাও, এর পাস্ট ফর্ম যে ওয়েন্ট, এটা তো আপনাকে জানতে হবে, না হলে তো আপনি করতে পারবেন না। আমার কথাটা আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা মূলত টাইম অনুযায়ী, যে কথাটা আমি বলতে চাচ্ছি সেই সময় অনুযায়ী আমাকে একটা ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়, টেন্স অনুযায়ী, ওই পরিবর্তনটা আমরা পারি না। তাই না? বোঝা যায় কথাগুলো কি বলছি? মনে হয় এটা ইম্পর্টেন্ট, এটা কাজে লাগার মতো। এই জায়গাটাতে আমার ফোকাস করতে হবে, এই জায়গাটাতে আমার ডেভেলপ করতে হবে, মনে হয় এটা। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন প্লেস। দেখেন, আরেকটু দেখেন, আরেকটু বোঝার চেষ্টা করেন, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করেন। আজকের এই ক্লাসটা অনেক ইফেক্টিভ, সবাই এটা নিতে পারবে না, সবাই এটা বুঝবে না, সবার নেওয়ার ক্ষমতা থাকে না। এটা ফ্রিতে করছেন, এটা হাজার হাজার টাকা খরচ করে আপনি
একটা অফলাইন কোর্সে যান, তাও এইভাবে আপনাকে কেউ দেখাবে না, এতটা পরিশ্রম করে কেউ পড়াবে না, আমি যেটা আপনাকে যেভাবে দেখাচ্ছি। দেখেন, এরপর ভবিষ্যতে যদি কেউ কোনো কাজ করে, অর্থাৎ আমি কি বলছি, আমার যত বেশি আপনি একটা কথাকে টাইমে পরিবর্তন করতে পারবেন, যত বেশি সময়ের ব্যবহার আপনি জানবেন, তত দ্রুত বা তত ভালো আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে আপনারা তো এখন ক্লাস করছেন, আগামীকাল কি করবেন, হোয়াট উইল ইউ ডু টুমোরো, হোয়াট উইল বি ইউর টুমোরো অ্যাক্টিভিটিস, আপনার আগামীকালকের সারাদিনের কাজ কি হবে, এটা আপনি ইংলিশে কিভাবে আমার সামনে ডিসক্রাইব করবেন? তো আপনি আমাকে বলবেন যে স্যার আমি আগামীকাল খুব ভোরে উঠবো, ফজরের নামাজ পড়বো, এক্সারসাইজ করব, অফিসে যাব, তারপর এই টাইমে লাঞ্চ করব, ঘুরতে যাব, তারপর সন্ধ্যায় বাসায় আসবো, নামাজ পড়বো, তারপর যদি ভালো লাগে আবার আপনার ক্লাসে জয়েন করব। এই যে যাব, খাবো, করব, যাব, চলবো, লিখবো, পড়বো, দিব, নিব, এই কথাগুলো বলার জন্য আমার কি করতে হচ্ছে? ফিউচার। ফিউচার মানে কি? সাবজেক্টের পরে, কথাটা বোঝেন, সাবজেক্টের পরে শ্যাল বা উইল প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, নট পাস্ট অর ফিউচার অর আদার, মানে প্রেজেন্ট ফর্মটা ভি ওয়ানটা বসাতে হবে মেইন ভার্বের। কিসের পরে বলছি বলেন তো? কিসের পরে? শ্যাল বা উইল। এখন আমি কি বলছি, যে শ্যালটাকে স্কিপ করার চেষ্টা করবেন, কারণ শ্যাল শুধুমাত্র আই বা উই এর সাথে ব্যবহার করা যায়, বাট উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গে ব্যবহার করা যায়, যেন চেষ্টা করবেন সব জায়গাতে উইলের ব্যবহারটা রাখার বা উইলের ব্যবহারটা করার। ঠিক আছে? তাহলে দেখেন ফিউচারের কথাটা কিভাবে বলছে, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM। দেন আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করব। আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই উইল লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। দেন আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 PM. Then I will go to bed for sleeping. So in this way, I will complete my work. And আই উইল অলসো জয়েন ইউর ক্লাস, যদি ভালো লাগে তাহলে আবার জয়েন করবেন পরের দিন। তো এইভাবে নিজের কাজটাকে আপনি ডেসক্রাইব করতে পারেন। তাহলে সাবজেক্ট কিন্তু আই, আর অবজেক্ট কিন্তু অটোমেটিক্যালি চলে আসে যদি ভার্বটাকে ইউজ করতে পারেন। তাহলে এবার আপনি ভেবে দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি খুব কঠিন? কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন, সবই এই ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে হয়। ভার্বের ফর্মটা কোথায় থাকে? সাবজেক্টের পরে আমাকে ব্যবহার করতে হবে টাইম অনুযায়ী। এটা যে পারবে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবে। তাহলে আপনার যদি মনে হয় এগুলো ইফেক্টিভ বা ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো, তাহলে এই যে 3টা টাইমের উপর 3টা প্রেজেন্টেশন আমি দিলাম, এখানে আপনার নিজের অ্যাক্টিভিটিস গুলোকে ডিসক্রাইব করতে হবে। আপনি প্রতিদিন কোন কাজটা করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন, এই 3টা টাইমে আপনি আপনার অ্যাক্টিভিটিস গুলোকে ডিসক্রাইব করেন। অনেকে বলছেন না যে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই, পেইড কোর্সে আপনি যদি থাকেন তাহলে আপনাকে আমি এই হোমওয়ার্ক গুলো দিয়ে আপনার কাছ থেকে নেক্সট ক্লাসে আমি স্পিকিং টেস্ট নিব, প্রেজেন্টেশন নিব, সেখানে যদি কোনো ভুল হয় সেটা আমি সংশোধন করে দিব। কিন্তু ফ্রি ক্লাসে কি সেটা হয়? না। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ডেভেলপ করতে হয়। আমি এই যে ক্লাস নিচ্ছি, আপনাকে মিউট করে পড়াচ্ছি, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, আপনি দেখছেন, শুনছেন। আমি যত ভালো শেখাই না কেন, আপনি 1000টা ক্লাস করলে কোনো লাভ হবে না, আপনি দেখতেছেন, আপনাকে শিখতে হবে, শিখে যেতে হবে। বাট এটা তো ভাষা, এটা সায়েন্স না বা ম্যাথ না, এটা রকেট সায়েন্স না, আপনার আহামরি ব্রেন লাগবে। ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য ব্রেনের প্রয়োজন হয় না কিন্তু, প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, ইউ নো দ্যাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি যতই ইলিটারেট হন, যতই দুর্বল হন, আপনি আমার কাছে আসেন, আপনি পারবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা জাস্ট সঠিক কিছু টেকনিক, সঠিক কিছু স্ট্র্যাটেজি ফলো করতে পারলেই এবং সিকোয়েন্স মেনটেন করতে পারলেই ডেভেলপ করা যায়। এখানে মেইন কাজটা হচ্ছে আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনাকে কথা বলতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আপনি একবার কথা বলা শুরু করলে আপনাকে কেউ থামাতে পারবে না। একবার যে কথা বলতে পারে নিজের ভিতরে একটা কনফিডেন্ট পায়। অনেকে মনে করে আমি তো পড়তেই পারি না, বলবো কি করে? আপনি যদি না দেখে কথা বলতে নাও পারেন, আপনি যে কোনো একটা শর্ট স্টোরি যেখানে সহজ সহজ ভোকাবুলারি আছে, সেগুলো জোরে অ্যালাউডলি রিডিং করেন। রিডিং করবেন আর আপনার মোবাইলে রেকর্ড করবেন, ভয়েস রেকর্ড, অডিও রেকর্ড করেন। ওইটা রেকর্ড করার পর মনে করেন আমি ইংরেজি কিছুই পারি না, কথাটা বোঝেন, এখন আমি শিখবো। আমি কি বলছি? আপনাকে অ্যাক্টিভ হতে হবে, কাজ করতে হবে, অর্থাৎ কথা বের করতে হবে মুখ দিয়ে। মুখ দিয়ে কথা না বের করলে আপনি ভাষা শিখতে পারবেন? দেখে ভাষা শেখা যায়? তো আপনি তো বোবা হয়ে থাকছেন, শেখা যায় না। কথা বের করতে হবে। তো কথা বের করা মানে কি? মনে করেন আপনি ছোট্ট একটা গল্প পড়েন, ছোট বাচ্চাদের বই থেকে একটা গল্প পড়েন। এই ইন্টারনেটে অনেক শর্ট স্টোরি, ছোটদের গল্প পাওয়া যায়।
আপনি সেই গল্পটা দেখে দেখে রিডিং পড়েন, রিডিং পড়েন আর মোবাইলে রেকর্ড করেন, কথাটা বোঝেন? আপনি বুঝে একটু পড়লে আর যদি সেটা মোবাইলে রেকর্ড করেন অ্যালাউডলি, মানে একটু লাউডের সাথে পড়বেন, পড়ার পর ওই গল্পটা আপনি অফ করে দিলেন। এবার যেটা মোবাইলে রেকর্ড করছেন ওইটা আপনি নিজে মোবাইলটা কানের কাছে নিয়ে শোনেন, যে দেখি আমি কি পড়লাম। কানের কাছে নিয়ে যখন শুনবেন, ওই শোনা থেকে মনে করেন আপনি 7 থেকে 8টা লাইনের একটা গল্প পড়ছেন, একটা গল্প পড়ছেন যে গল্পটায় 7 থেকে 8টি বাক্য আছে। ওই বাক্যটা আপনি, আমি কি বললাম, মোবাইলে রেকর্ড করেন। রেকর্ড করার পর আপনি আবার মোবাইলটা কানে দিয়ে শোনেন, চোখ বন্ধ করে আপনি শুয়ে থাকেন, মোবাইলটা কানে দিয়ে শোনেন, দেখে আমি কি পড়লাম ওইটা দেখে দেখে। ওইটা শোনার পরে ওই 7 থেকে 8টা বাক্য, বাক্য যে আপনি শুনছেন, ওইখান থেকে কি আপনার 2টা বা 3টা বাক্য মনে থাকবে না? ভেবে দেখেন তো। মনে করেন আমি আপনাকে একটা গল্প বললাম, ওই গল্পটা আপনি আরেকজনকে শোনাবেন। এখন আমি যে কথাটা বললাম সেটা তো হুবহু আপনার মনে থাকবে না, সবগুলোই থাকে না, কিন্তু অল্প কিছু বিষয় তো মনে থাকে। একটা সামারি তো মানুষের থাকে, তাই থাকে না? তো আপনি একটা গল্প পড়লেন 8 লাইনের, সেটা রেকর্ডিংটা আপনি শুনে 2টা বা 3টা লাইন কি আপনার মনে থাকবে না, যেগুলো অনেক বেশি সহজ, যেগুলো আপনার ব্রেনে থেকে গেছে? যদি সেটা থাকে, সেইটাকে এবার আপনি না দেখে রিপিট করেন, তারপর আরেকবার ওইটা পড়েন, আরো 2টা সেন্টেন্স আপনি নেন, রিপিট করেন। এইভাবে আপনার আয়নার সামনে দাঁড়ায় মোবাইলে ভিডিও রেকর্ড করেন, ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় কথা বলেন, দেখবেন আস্তে 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 ডেভেলপমেন্ট আসে। অর্থাৎ কথা বলতে এই কাজগুলো আমি প্রেজেন্টেশন পড়ায় দিয়ে আমার স্টুডেন্টদেরকে করতে বলি। ওরা প্রচুর পরিমাণে টাস্ক কমপ্লিট করে এবং স্পিকিং করে। স্পিকিং প্র্যাকটিস করতে না পারলে কখনোই স্পিকিং এ ডেভেলপ করা যায় না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো এটা করতে হবে। তো এখানে তো আপনার ফ্রি ক্লাস করছেন, ওই সুযোগটা নেই, আমি আনমিউট করে দিয়ে একসাথে সবাই কথা বলে উঠবে। তো আপনার যদি মনে হয় যেগুলো ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো, এই 3টা টাইমের উপর আপনি নিজের অ্যাক্টিভিটিস গুলোকে ডিসক্রাইব করেন, আপনি 3টা টাইমে, অর্থাৎ 3 ভাবে ভার্বের ফর্মটাকে ব্যবহার করে আপনি যে কাজগুলো করেন, সেই কাজগুলো আপনি এখানে বসান এবং সেটা আপনি একবার পারলে প্র্যাকটিস করেন, দেখবেন নিজের ভিতরে একটা কনফিডেন্ট, একটা প্লেজার কাজ করে। এই তো আমি তো ইংরেজিতে কথা বলতে পারতেছি, পারা যায়। কঠিন না, ইংরেজি শেখার জন্য আহামরি কিছু লাগে না, আমরা গ্রামার স্ট্রাকচার এটা ওটা পড়ে ল্যাঙ্গুয়েজের নাড়ি ভুড়ি বের করে ফেলি। বাট না, এটা প্র্যাকটিক্যালি শিখলে খুবই সহজ। এবার দেখেন, আমি আইএলটিএস এর একটা কিউ কার্ড টপিক আপনাদেরকে দেখাই, তাহলে এই জিনিসটা আরো ইজি মনে হবে আপনার কাছে। আর এইটা দেখানোর পরে আমি একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে এই যে বারবার বলছে আমাকে মেইনলি ফোকাস করতে হবে ভার্বের ফর্মে। এই ভার্বের ফর্মগুলোকে কিভাবে প্র্যাকটিস করা যায়, কিভাবে এগুলোকে সহজে মুখস্থ করা যায়, এগুলো মুখস্থ করার কিছু ওয়ে আছে। আমি আমার স্টুডেন্টদেরকে এই ভার্বের ফর্ম দিয়ে গল্প লেখাই, স্টোরি তৈরি করাই। সেই স্টোরি কিভাবে তৈরি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদের। যদি এটা একবার আপনি দেখেন, এই যে 200টা ভার্বের কথা বলছি, 200টা ভার্ব আপনি খুব কম সময়ের ভিতরে ডেভেলপ করে ফেলতে পারবেন। শুধুমাত্র একটু টাইম দিবেন আমাকে এখানে, যারা স্পিকিং করতে পারেন না। একটু দেখেন, একটু জায়গাগুলো নেওয়ার চেষ্টা করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। এখানে এখানে একটা টপিক আছে, সেটা হচ্ছে আ পিকনিক আই এনজয়েড। কথাটা ভালোভাবে বুঝবেন, একটু মনোযোগ দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। মনে করেন আপনারা এখানে এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন একটা পিকনিক করেননি। আপনার বন্ধু বান্ধবের সাথে হোক, আপনার কলিগসদের সাথে হোক, আপনার ক্লাসমেটসদের সঙ্গে হোক, আপনার ফ্যামিলি মেম্বারসদের সাথে হোক, আপনারা কেউ যদি কোনোদিন একটা পিকনিক করে থাকেন, সেই পিকনিকটাকে আপনার ইংলিশে ডেসক্রাইব করতে হবে। যে আপনি, এখানে কোশ্চেন আছে কয়েকটা, দেখেন। ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক? মনে করেন আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, আপনার এক্সামিনার আপনাকে এই কোশ্চেনগুলো করছে যে আপনি কবে একটা পিকনিকে গিয়েছিলেন। ওয়ার ডিড ইউ গো? আপনি কোথায় গিয়েছিলেন? এগুলো পাস্ট টেন্সের কোশ্চেন, কারণ আমি তো একটা পিকনিক করেছি অলরেডি, একটা কাজ কমপ্লিট, সেইটা আমাকে এখন ডিসক্রাইব করতে হবে, আমার সেই এক্সপিরিয়েন্সটাকে আমার বর্ণনা করতে হবে। তাহলে অতীতের কোনো কাজ, কোনো এক্সপিরিয়েন্স আমি যখন ইংলিশে ডেসক্রাইব করতে যাচ্ছি, আমি যখন ইংলিশে বর্ণনা করতে যাচ্ছি, তার মানে আমার কোন টেন্স ব্যবহার করতে হবে? পাস্ট টেন্স। এই জিনিসটা আমি আগে ধরতে বলি। অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ড বোঝা, ব্যাকগ্রাউন্ড বোঝাটা কিন্তু খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট। আবারও বলছি, ব্যাকগ্রাউন্ড বোঝা শেখেন। এরপর দেখেন, বলছে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট? স্পটে যাওয়ার পর কি করেছিলেন? ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ? আপনি কখন লাঞ্চ করেছিলেন? ওয়ার হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য ফুড আইটেমস? সেখানে খাবারের আইটেমগুলো কি ছিল? হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার? কোন ধরনের রিক্রিয়েশনাল অর্থাৎ অর্থাৎ কালচারাল অ্যাক্টিভিটিসগুলো সেখানে আপনি পারফর্ম করেছিলেন? মানে সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান, খেলাধুলো হয় না একটা পিকনিকে? ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম? কখন বাড়ি ফিরেছিলেন? এখন এই যে কোশ্চেনগুলো আপনি দেখছেন, এই প্রত্যেকটা কোশ্চেনের এগেইনস্টে আপনাকে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশে কথা বলতে হবে। এখন আপনি কিভাবে ইংলিশে কথা বলবেন? কথাটা বোঝেন।
কিভাবে আপনি ইংলিশে কথা বলবেন কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া? প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আপনাকে দিতে হবে। আপনি কি দিতে পারবেন? কিভাবে দিবেন? একবার ভেবে দেখেন তো এটা সম্ভব কিনা আপনার আপনার পক্ষে দেওয়া। খুবই সহজে দেওয়া যায়। সেটা কিভাবে? তার আগে এখানে দেখেন একটা স্যাম্পল অ্যান্সার আছে। এই অ্যান্সারটা আপনাকে একটু দেখতে হবে। এই অ্যান্সারটা আমি কেন দেখতে বলছি? যে কোনো টপিকের উপর কথা বলার আগে, প্রেজেন্টেশন দেওয়ার আগে যদি স্যাম্পল অ্যান্সারটা দেখা যায়, তাহলে বোঝা যায় যে সেন্টেন্সের রাইটিং এর ফরমেশন গুলো কেমন, সেন্টেন্সগুলো কোন টেন্স ব্যবহার করে লেখা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, কোথায় কন্ডিশনাল সেন্টেন্স বা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার আছে। এই বিষয়গুলো খুব ভালোভাবে আয়ত্তে নেওয়া যায়। এই বিষয়গুলো দেখা যায়, বোঝা যায়। আর এটা বুঝতে পারলে দ্রুত কথা বলা যায়। আরেকটা কথা আমি আপনাদেরকে একটু বলে রাখি, একটা কথা আমি বলতে চাই আপনাদেরকে। সেটা হচ্ছে অনেকে দেখবেন বিভিন্ন কনভারসেশন গ্রুপে থেকে ইংলিশ প্র্যাকটিস করে। কিন্তু এই যে কনভারসেশন গ্রুপে থেকে যারা প্র্যাকটিস করেন, এখান থেকে অ্যাকচুয়ালি কতটুকু ডেভেলপমেন্ট আসে আপনি ভেবে দেখেন তো। মনে করেন একজন বলছে হাই, একজন লিখছে হ্যালো, একজন বলছে হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম। তো এইভাবে কি অ্যাকচুয়াল যে ডেভেলপমেন্ট সেটা পাওয়া যায়? একজন চ্যাট থেকে চলে গেল, আবার ঘুরে ফিরে ওই কথাগুলো বলছেন। একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকতে হয় যারা স্পিকিং প্র্যাকটিস করে। অনেকেই বিভিন্ন অ্যাপ ব্যবহার করে না, বাডি টক, হ্যালো ইংলিশ, স্পিক ইংলিশ অনলাইনে পাওয়া যায়। অনেকে এই অ্যাপগুলো দিয়ে স্পিকিং প্র্যাকটিসের চেষ্টা করে। এখন আপনারা যারা এই অ্যাপগুলো দিয়ে প্র্যাকটিসের চেষ্টা করেন, এই অ্যাপগুলোতেও কি থাকে একবার ভেবে দেখেন। এই অ্যাপগুলোতে আপনার অপোজিট যে পার্সনটা, আপনি যার সাথে স্পিকিং প্র্যাকটিস করছেন বা কথা বলছেন, দেখবেন হয় সে ইন্ডিয়ান, না হলে পাকিস্তানি, না হলে ফিলিপিন, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই ধরনের কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক, যারা আপনার মতোই দুর্বল, এবং সেও তার ওই ফ্রি টাইমটাকে কাজে লাগায় ইংরেজি শিখতে আসছে। তাহলে একজন দুর্বল মানুষের সাথে যখন আপনি ইংলিশে স্পিকিং প্র্যাকটিস করছেন, তাহলে কি হচ্ছে? আপনি তাকে কল দিলেন, বলছেন হ্যালো ব্রো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়ার আর ইউ ফ্রম, হ্যাঁ, হোয়াট আর ইউ ডুইং নাও। সে আপনার কোশ্চেনগুলোর হয়তো উত্তর দিচ্ছে, কিন্তু আপনার যে ভুলটা হবে, সেই ভুলটা কি সে ধরায় দিতে পারবে? সেই ভুলটা কি আপনি বুঝতে পারছেন বা নিতে পারছেন? এই জিনিসটা আগে বুঝতে হবে। এই জিনিসটা আগে করার চেষ্টা করতে হবে। এই জায়গাটার ডেভেলপমেন্টটা আগে নিতে হবে। অর্থাৎ ওইভাবে কথা বলে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে না, পাওয়া যায় না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার দুইটা ওয়ে আছে, জাস্ট দুইটা ওয়ে। একটা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের সঙ্গে কনভারসেশন বা কমিউনিকেশন করা। আবারও বলছি, কি বললাম? নেটিভ ইংলিশ স্পিকারদের সঙ্গে কমিউনিকেশন বা কনভারসেশন করা। আরেকটা হচ্ছে টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। এখন বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে নেটিভ স্পিকারদের সঙ্গে কমিউনিকেশন করা, ব্রিটিশদের সঙ্গে বা আমেরিকানদের সঙ্গে, এখানে কিছু অ্যাপ পাওয়া যায়, ক্যাম্বেলি বা ক্লাপিঙ্গো, কিছু অ্যাপ পাওয়া যায় যে অ্যাপগুলোর মাধ্যমে প্র্যাকটিস করা যায়। কিন্তু এই অ্যাপগুলো তো ডলার পে করে করতে হয়, ব্যয়বহুল ব্যাপার। তাহলে আরেকটা ওয়ে কি হতে পারে স্পিকিং ডেভেলপ করার, স্পিকিং প্র্যাকটিস করার? সেটা হচ্ছে টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া মানে বিভিন্ন টপিকের উপর যখন আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, এক একটা টপিকের স্ট্রাকচার, এক একটা টপিকের টাইমিং এক এক ধরনের থাকে। তখন কিন্তু আপনার সেন্টেন্সের যে ফাংশন, এই ফাংশনটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন। ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্স সম্পর্কে আপনার কনসেপ্টটা আসে। আর আমার স্টুডেন্টদেরকে আমি আগে এই ধরনের প্রেজেন্টেশনগুলো আমি তাদেরকে অ্যানালাইসিস করে দেই যে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব। এটা করলে কি হয়? সে রাইটিং এর ফরমেশনটা বুঝতে পারে, রিডিংটা ইনক্রিজ হয়, রিডিং এর যে স্কিল সেটা ডেভেলপমেন্ট আসে, প্রোনাউন্সিয়েশনটা ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি থাকলে সে এটা নিতে পারে। আর এরপরে এই যে কোশ্চেনগুলো, এই কোশ্চেনগুলোর এগেনস্টে যখন আপনি উত্তর দিচ্ছেন আপনার মতো করে, আপনার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছেন, তখন কিন্তু আপনার ওই স্পিকিং এর জায়গাটারও ডেভেলপমেন্টটা চলে আসে। এখন দেখেন এখানে একজন একটা স্যাম্পল অ্যান্সার আছে অ্যাবাউট আ পিকনিক, অর্থাৎ একজন একটা পিকনিকে গিয়েছে, সে কি করেছিল সেটা বলা আছে। এইটার পরে আমি যদি আপনাকে বলি যে আপনি আপনার একটা এক্সপিরিয়েন্সকে শেয়ার করেন তো, আপনি যদি কোনোদিন পিকনিক করে থাকেন, কার সাথে করেছিলেন, কোথায় গিয়েছিলেন, কি কি করেছিলেন, আপনি বলতে পারবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া ইংলিশে? পারবেন, খুব সহজে বলা যায়। দেখেন এখানে কি বলছে আগে এটা দেখি। লাস্ট উইন্টার, গত শীতে, এটা কিন্তু একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্ব অফ টাইম। এখান থেকে সেন্টেন্সটা শুরু। আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম, এই পর্যন্ত একটা ক্লজ। হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, এটা একটা রিলেটিভ প্রোনাউন হুইচ, যেটি ছিল আনন্দে ভরপুর। এটি এটা একটি সাবঅর্ডিনেট ক্লজ, হ্যাঁ, যেটি ছিল আনন্দে ভরপুর। বাট এই সেন্টেন্সগুলো কোন টেন্সের? পাস্ট টেন্সের। প্রত্যেকটা বাক্যে সাবজেক্টের পরে ভার্ব আছে, এই ভার্বগুলোকে আমি দেখেন গ্রিন কালার দিয়ে হাইলাইট করছি, কিন্তু এই ভার্বগুলো পাস্ট ফর্মের ভার্ব। অর্থাৎ এই যে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স মেনটেন করে তৈরি করা। অর্থাৎ
আমি অতীতের এক্সপিরিয়েন্স শেয়ার করছি, তার মানে আমাকে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। ভবিষ্যতের কিছু শেয়ার করতে গেলে ফিউচার টেন্স। এইগুলো আগে বুঝতে হয়, ব্যাকগ্রাউন্ড বুঝতে পারলে দ্রুত কথা বলা যায়। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা জাতীয় পার্কে গিয়েছিলাম। সাম অফ মাই ক্লাসমেটস অ্যারেঞ্জ দ্য পিকনিক, আমার কিছু বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। উই ওয়ার 15 ইন নাম্বারস, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। উইদিন হাফ অ্যান আওয়ার উই গট আউট অফ দ্য সিটি, আধা ঘন্টার ভিতর আমরা শহর ত্যাগ করেছিলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতরে গান গাচ্ছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টার দিকে, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছালাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করেছিলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, বাংলা কি, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। পাস্ট টেন্সে যখন আপনি নেগেটিভ করবেন, ডিড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, নেইনি। যদি বলতেন আমরা রাঁধুনিকে নিয়েছিলাম, তাহলে এরকম লিখতে হতো উই টুক আ কুক উইথ আস। টুক, টেকের পাস্ট ফর্ম কি, টুক। বাট নেইনি, উই ডিড নট টেক। দেখছেন, টু অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের ভিতর দুইজন বন্ধু, রানা অ্যান্ড খামাল, টুক দ্য চার্জ অফ কুকিং, মানে কি, রান্নার দায়িত্ব নিয়েছিল। দেখেন, টুক দ্য চার্জ অফ কুকিং। রিডিং পড়া শিখতে হয় যারা ইংলিশে এক্সপার্ট। যদি আপনি ইংলিশে প্রফেশনাল হতে চান, ছোট ছোট রুলস আর স্ট্রাকচার দিয়ে ভাষার ডেভেলপমেন্ট করা যায় না, প্রচুর পরিমাণে প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। যে যত বলো প্যাসেজ অ্যানালাইসিস করতে পারে, সে তত দ্রুত ডেভেলপ করতে পারে। যারা আইএলটিএস এক্সাম ফেস করবেন, প্রচুর প্যাসেজের উপর ফোকাস দিতে হয়, না হলে আইএলটিএস রিডিং এ একদম কঠিন হয়ে যায় সেটা। তো দেখেন, এরপর বলছে, সোহেল অ্যান্ড আই ডাগ আই স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার। এই ডাগ শব্দটা কার থেকে আসে, ডিগ থেকে ডাগ, মানে খনন করা। বলছে সোহেল এবং আমি একটা ছোট চুলা খনন করেছিলাম ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। এই স্টার্টেডটা এখানে মেইন ভার্ব। এই হেল্পিংটা কি জানেন, এটা একটা জেরান্ড, জাস্ট সাহায্য করা। আমি গত ক্লাসে আপনাদেরকে এই জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল নিয়ে কথা বলছিলাম। এরপর দেখেন কি বলছে, সাম অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের কিছু বন্ধুরা, ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, কাছের উৎস থেকে পানি এনেছিল। আদার্স হেল্প টু প্রিপেয়ার অনিয়ন গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস, অন্যরা সাহায্য করেছিল তৈরি করতে এই মানে পেঁয়াজ রসুন এবং অন্যান্য মশলা। অ্যাট অ্যাবাউট 1:30 PM, প্রায় 1:30টার দিকে, 1:30 মানে কি 1:30, দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার রেডি হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, দেখেন এফ ডাবল এল, ফিলের পাস্ট ফর্ম কি, ফেল্ট। এই ভার্বের জায়গাটার উপর ফোকাস রাখতে হবে। প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার সার্ভ করা শুরু করেছিলাম। দেখেন এই বাক্যে খোলা চোখে 3টা ভার্ব দেখা যাচ্ছে, বাট সবগুলো কি ভার্ব হয় না। এই স্টার্টেডটা মেইন ভার্ব, সাবজেক্টের পর যেটা আছে। এই সার্ভিংটা একটা জেরান্ড, এই প্রিপেয়ারটা একটা অ্যাডজেক্টিভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ফুডকে মডিফাই করে। এই সেন্টেন্সের ফাংশন বুঝতে হয়, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড এটা বুঝতে হয়। এটা গত ক্লাসে বলছিলাম, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ বা ফ্রেজের ফাংশন। এগুলো বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজের ভিত্তিটা মজবুত হয়। দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টার জন্য। অন অফ আওয়ার ফ্রেন্ড রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ, আমাদের ভিতরে একজন বন্ধু, রিসাইট মানে আবৃত্তি করা, তাহলে রিসাইটেড মানে কি, আবৃত্তি করেছিল। বাংলা বোঝেন, জীবনানন্দ দাশের একটা কবিতা, রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইটার। রিপন একটা জোক মানে একটা কৌতুক প্রেজেন্ট করেছিল, উপস্থাপন করেছিল খাদ্যরসিক ব্যক্তির মতো, ভ্রাসিয়াস ইটার। সুমন হুইজ আ গুড সিঙ্গার, সুমন যে একজন ভালো গায়ক, প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, নজরুলের 2টা গান গেয়েছিল। দেখেন একটা বাক্যের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই বাক্যে সুমনটা সাবজেক্ট, প্রেজেন্টেডটা ভার্ব, আর টু সংস অফ নজরুল এটা এক্সটেনশন বা অবজেক্ট। এর ভিতরে দেখেন একটা ক্লজ আছে, সেটা হচ্ছে হুইজ আ গুড সিঙ্গার। এই ক্লজটা কি জানেন, এটাকে বলা হয় মূলত একটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেয়, এটা রাইটিং এর একটা পার্ট। যেমন আমি যদি বলি, ডক্টর মোহাম্মদ ইউনুস গট নোবেল পিস প্রাইজ, মনে করেন এই কথাটা আমি বললাম। এখন এই বাক্যের ভিতরে আমি যদি একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করি সাবজেক্ট ভার্ব নিয়ে, যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস, এবার কমা দিয়ে আমি যদি বলি হু ইজ আওয়ার চিফ অ্যাডভাইজার, এরপর আমি বললাম গট নোবেল পিস প্রাইজ, এটাকে বলে অ্যাপোজিটিভ। তো দেখেন, উই স্টার্টেড ফর হোম, এটা আপনারা যারা পেইড কোর্সে আসবেন প্রত্যেকটা বিষয়
ইন ডিটেলসে শিখতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। উই স্টার্টেড ফর হোম অ্যাট 5 p.m. আফটার টেকিং আওয়ার টি। চা খাওয়ার পর 5টার দিকে আমরা বাসায় ফিরেছিলাম। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি। আমরা এই পিকনিকটা খুবই উপভোগ করেছিলাম এবং এটা একটা স্মরণীয় দিন ছিল আমার জন্য। সো এই হচ্ছে টোটাল একটা প্রেজেন্টেশন। একজন মানুষ একটা পিকনিক করেছিল, সে কিভাবে করেছিল, কোথায় করেছিল, কি কি করেছিল, সবই সে বর্ণনা করেছে। এখন আপনারটা বর্ণনা করতে হবে। আর ইউ রেডি ফর দ্যাট? ভেবে দেখেন আপনি পারবেন কিনা। কেন পারবেন? আপনি বলেন, একটা সাবজেক্ট নেন। আমি গিয়েছিলাম, ওয়েন্ট। কার সাথে গেছিলেন সেটা বলেন। আই ওয়েন্ট অন আ পিকনিক উইথ মাই ক্লাসমেট, উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, উইথ মাই কলিগস। যে কোনো একটা লিখে দেন না। পারবেন না কেন? আবার বলেন আপনি কোথায় গিয়েছিলেন। তাহলে আপনি একটা প্লেসের নাম মেনশন করেন। আই ওয়েন্ট টু সুন্দরবন, আই ওয়েন্ট টু কক্সেস বাজার, আই ওয়েন্ট টু সিলেট। সেখানে গিয়ে কি করেছিলেন আপনি বলেন। আফটার গোয়িং দেয়ার, সেখানে যাওয়ার পর আবার সাবজেক্ট নিন আই। এবার আপনি বলেন আই স্টার্টেড কুকিং। আবার বলেন উই অ্যারেঞ্জ সাম এলিমেন্টস ফর কুকিং। আবার বলেন উই এট। ইট মানে কি? খাওয়া, পাস্ট ফর্ম এট। আমরা খেয়েছিলাম কি? বিরিয়ানি, স্যালাড, বিফ এক্সেট্রা। আফটার দ্যাট, তারপর কি করেছিলেন আপনি বলেন। উই অ্যারেঞ্জড সাম কালচারাল প্রোগ্রাম। এগুলো আপনি বলতে পারবেন না? কঠিন? কঠিন না তো। এই দেখেন কত সহজ। এই দেখেন, একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন। সাবজেক্ট কে? আই ওয়েন্ট অন আ পিকনিক 2 years ago। আই ওয়েন্ট টু সুন্দরবন। এখানে আপনি যে জায়গায় গেছিলেন সেটা মেনশন করেন। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্যামিলি, উইথ মাই কলিগস। আফটার রিচিং দিস স্পট উই অ্যারেঞ্জ মেনি থিংস ফর কুকিং। আমরা অনেক কিছুর আয়োজন করেছিলাম। তো সাবজেক্ট কি? আই অথবা উই। তারপরে কি? ভার্বটা। উই অ্যারেঞ্জড, আই ওয়েন্ট, আফটার দ্যাট উই কুকড বিরিয়ানি। উই কুকড, আমরা রান্না করেছিলাম। তাহলে তারপরে কি? উই ফিনিশড আওয়ার ফেস্ট এট 2 p.m. 2টার দিকে আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম। ফেস্ট মানে ভোজন, যেটাকে বলা হয় খাওয়া। দেন উই অ্যারেঞ্জড আ কালচারাল প্রোগ্রাম। তারপর কি? আই পারফর্মড ইন ড্যান্স, আমি নাচে পারফর্ম করেছিলাম। রিপন প্রেজেন্টেড আ জোক। এরপর কি? অন অফ মাই ফ্রেন্ড স্যাং আ সং অফ নজরুল। সিং এর পাস্ট ফর্ম স্যাং। আমার একজন বন্ধু নজরুল একটা গান গিয়েছিল। উই এনজয়ড আ পিকনিক আ লট। উই রিটার্ন হোম অ্যাট 6 p.m. ইট ওয়াজ আ মেমোরেবল ডে ফর মি। একবার ভাবেন তো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি কঠিন? ইংলিশে কথা বলা কঠিন? এখানে কোনো হার্ড ভোকাবুলারি আছে? কোনো কঠিন ওয়ার্ড আছে যার জন্য আপনি কথা বলতে পারেন না? যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে দুর্বল, যারা মনে করেন আমি পারি না, কত কঠিন একবার ভাবেন। কঠিন? বারবার বলেন আই ওয়েন্ট অন আ পিকনিক, আই ওয়েন্ট উইথ মাই ফ্রেন্ড, আই ওয়েন্ট টু সুন্দরবন, উই অ্যারেঞ্জড মেনি থিংস, উই কুকড অ্যাট দ্যাট টাইম, উই এট বিরিয়ানি, উই ফিনিশড আওয়ার লাঞ্চ, উই অ্যারেঞ্জড, উই পারফর্ম, রিপন প্রেজেন্টেড। সাবজেক্ট আর একটা ভার্ব বসান। ভার্ব মানে কি? আপনি যে কাজটা করেছিলেন, সেই অ্যাক্টিভিটিসটা, সেই কাজের পাস্ট ফর্মটা বসাতে হবে, যেহেতু আপনি অতীতের এক্সপিরিয়েন্স ব্যাখ্যা করছেন। আর যখন ওই সাবজেক্টের পর ভার্বটা ব্যবহার করবেন, বাকি যে অংশটা, এক্সটেনশনের যে পার্ট, আপনার যে কর্ম, অবজেক্ট, এগুলো অটোমেটিক্যালি চলে আসে। একটা টপিকের উপর আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন দেন, আপনার এক্সপিরিয়েন্সটা ডিসক্রাইব করেন, দেখবেন পরের দিন অন্যান্য সব টপিকের উপর আপনি কথা বলতে পারছেন। কঠিন? আমি জানি না এর থেকে সহজে আর বোঝানো যায় কিনা, আর আপনারাও বা কতটুকু নিতে পারলেন জানি না। বাট এইটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করার, ডেভেলপ করার অ্যাকচুয়াল ওয়ে, অ্যাকচুয়াল মাধ্যম। শর্টকাট ওয়েতে ভাষা শেখা যায় না। বুঝতে পারছেন কেউ? কোনো কিছু শিখতে পারলেন? জানতে পারলেন? এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন। বার্বের বিষয় বার্বের ওয়ার্ডটা একটু ভার্বের ওয়ার্ড নিয়ে আমি যদি কথা বলতেন। বলছি। ভার্বের ওয়ার্ড নিয়ে কথা বলছি। তো এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, আপনার কি হবে জানেন? অনেকে বলে না আমি গ্রামার পারি, রাইটিং পারি না, আমি রাইটিং পারি, স্পিকিং পারি না। তো এইভাবে যদি প্র্যাকটিস করেন, প্যাসেজ যদি অ্যানালাইসিস করতে, আমি তো আজকে ক্লাস নিচ্ছি, যারা পেইড কোর্সে আসবেন তারা আমার সাথে লং টাইম ধরে থাকতে পারবেন। সবাই তো আর পেইড কোর্সে আসবেন না। তো যদি কোনোদিন কোনো টিচারের কাছে পেইড কোর্স করেন, এমন কারো কাছে করবেন যারা নিউজ পেপার এডিটোরিয়াল সলভ করে, যারা প্যাসেজ অ্যানালাইসিস করে, প্যাসেজ ট্রান্সলেট করে। এই প্যাসেজ নিয়ে যারা কাজ করে তারাই মূলত ইংরেজি পারে। আর যারা ওই শর্টকাট টেকনিক শেখায়, ওরাও এরকম ছোট একটা কোচিং থেকে পড়ে এসে আপনাকে ওইটাই দেখাচ্ছে। ওইভাবে ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট আসে না। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। আর এইটা করলে কি হয়? আপনার গ্রামার, আপনার রাইটিং, আপনার রিডিং, আপনার ভোকাবুলারি, আপনার স্পিকিং, দেখেন তো আপনি একসাথে ক্লিয়ার হয় কিনা। অবশ্যই ভালো। একটার সাথে আরেকটা টপিক কানেক্টেড থাকে। এটা আমি একটা টপিক দেখাচ্ছি, আপনি বুঝবেন না। অ্যাটলিস্ট 5 থেকে 6টা টপিক এইভাবে অ্যানালাইসিস করেন, আর নিজের মতো করে একটা প্রেজেন্টেশন তৈরি করে আপনি প্রেজেন্ট করেন। আপনি কখন ইংরেজি শিখে যাচ্ছেন অটোমেটিক্যালি, আপনি নিজেও সেটা ইমাজিন করতে পারবেন না। এটা আপনি অবশ্যই শিখতে পারবেন। কেন পারবেন না? ভাষা এর থেকে আর কোনো কিছু নেই। আমি জানি না বোঝানো যায় কিনা এর থেকে। আপনারা এখানে অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় অলরেডি পেইড কোর্স করছেন, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক। আর আমার এই ক্লাসগুলোর সাথে কম্পেয়ার কম্পেয়ার করে যাবেন। আপনি পেইড কোর্সের যদি বেটার কিছু না পান, আপনি তখন বলবেন। আমি সেইভাবেই দেখাই প্রত্যেকটা বিষয়। তো দেখেন, এইবার যে মেইন পয়েন্টটাতে আমি আসবো সেটা হচ্ছে
ভার্ব, এই ভার্বের ডেভেলপমেন্ট আমরা কিভাবে করতে পারি তার আগে একটা গল্প বলি। আমি অনলাইনে পড়ায় আসতেছি, অনলাইন ব্যাচগুলো শুরু করছিলাম। এটা তো করোনার টাইম না আসলে আর অনলাইনে পড়ানো যায় বা অনলাইনে এই যে জুম মিট এগুলো সম্পর্কে কেউ এরকম এত পরিচিত ছিল না, ছিল না, করোনার পর থেকে এগুলো হয়েছে। তো করোনা প্যান্ডেমিকের লাস্টের দিকে আমি অনলাইনের এই ব্যাচগুলো শুরু করছিলাম, আমার বর্তমানে 70তম ব্যাচ। প্রায় 5 বছর হচ্ছে সবকিছু অনলাইন ব্যাচের যে ক্লাসগুলো। তো যেটা বলছি সেটা হচ্ছে আমার কাছে সব থেকে বয়স্ক যে স্টুডেন্ট আসছে সে হচ্ছে 86 ইয়ার্স ওল্ড, 86 বছর বয়স, একজন ইন্ডিয়ান সিটিজেন আমার কাছে ভর্তি হয়েছে। মানে আমার স্টুডেন্টসদের ভিতরে যার বয়স সব থেকে বেশি, 86 বছর বয়সে সে ইংরেজি শেখার জন্য ভর্তি হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সে একজন রিটায়ার্ড অফিসার। আমাকে বলছিল, মানে আমার ইউটিউবে একটা কমেন্ট করছিল ভিডিও দেখে যে আই উড লাইক টু অ্যাডমিট ইউর কোর্স। হ্যাঁ, আই এম ওল্ড সিটিজেন। সে বলছে যে আমার বয়স 86 বছর, আমি আমার মেয়ের বাসায় থাকি, আমি একজন রিটায়ার্ড অফিসার, আমার কোনো ইনকাম নেই তেমন, তো আমি ভর্তি হতে চাই, আমি এখন এই 1,000 টাকা অ্যাডভান্স করছি, আমাকে ক্লাসে ভর্তি করান। তো সে ভর্তি হয়েছিল, পরে আরো 1,000 টাকা সেটাও সে দিয়ে দিয়েছিল। তো 86 বছর বয়সে মানুষের ব্রেন বা ধারণ ক্ষমতা কতটুকু অ্যাক্টিভ থাকে ভেবে দেখেন তো, থাকে না। এখন এই ভোকাবুলারি গুলো আমি যদি তাকে প্র্যাকটিস করতে বলি, মুখস্থ করতে বলি, তার কি ওই ধৈর্য থাকবে বা সে করবে? করবে না তো। আমি আপনাকে যদি এই ভোকাবুলারি গুলো পড়তে বলি, মনে করেন আপনি পড়ছেন, অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, এক মানে আচরণ করা, অ্যাসিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, এই পর্যন্ত আসলে উপরের এগুলো আপনি ভুলে যাবেন। আবার এর পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম পড়তে হবে, পারা যাবে? পারবেন না কিন্তু। এই গতানুগতিক ধারায় ভোকাবুলারি ডেভেলপমেন্ট করা যায় না। এর জন্য আমি তৈরি করেছি আমার লেখা মিশন ভোকাবুলারি, এই বইটি। গল্পে গল্পে ভোকাবুলারি শেখার অভিনব টেকনিক এবং কৌশল সম্বলিত বই। এইখানে কি আছে? এই বইটাতে যে ভোকাবুলারি আপনি পড়বেন, প্রত্যেকটা ভোকাবুলারি গল্পের মাধ্যমে পড়বেন। এইখানে বলছে যে গল্পের মাধ্যমে মিটিং, অফিস ও পার্টি সংক্রান্ত ভোকাবুলারি, এসবগুলো আবার সেই ভোকাবুলারি গুলোর অর্থ কি, সেগুলো দিয়ে কিভাবে সেন্টেন্স হয়, তো এটা না হয় আমি পরে বলবো, পরে দেখাবো, এটার কথা পরে। যেটা আমি বলছি সেটা হচ্ছে এই যে ভার্ব রিলেটেড যে ভোকাবুলারি, যেটা আমাদের দরকার, যেটা আমাদের প্রয়োজন, কনজুগেশন অফ ভার্ব, এগুলোকে আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। আমার কোর্সের যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে আমি মূলত এই ভোকাবুলারি গুলো কি করি, এখান থেকে আমি এগুলো দিয়ে বাক্য তৈরি করাই, সেই বাক্যগুলোকে গল্পে পরিণত করে। সেটা কিভাবে? মনে করেন আমি এইখান থেকে এই ভার্বগুলোকে নিলাম, কথাটা বোঝেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসলাম, খুবই ভালোভাবে বোঝেন এই জায়গাটা। এই যে একটা ব্ল্যাঙ্ক পেজে আমি আসলাম, তাই না? এখন দেখেন, এই যে ব্ল্যাঙ্ক পেজটাতে তো আমি আসলাম, এখন যে মেইন বিষয়টা সেটা হচ্ছে আমি এই ওয়ার্ডগুলো দিয়ে, এই ওয়ার্ডগুলো দিয়ে আমি কিছু বাক্য তৈরি করব। সেই বাক্যগুলোকে এমন ভাবে তৈরি করব যাতে একটার সাথে একটা কানেক্টেড হয়, অর্থাৎ একটা গল্পে পরিণত হয়। যেমন প্রথম যে বাক্যটা আছে, ওয়ার্ডটা আছে, সাথে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, পাস্ট ফর্ম অ্যাকসেপ্টেড, পাস্ট পার্টিসিপল ফর্মটাও অ্যাকসেপ্টেড। এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমি এই ওয়ার্ডটা দিয়ে যদি একটা বাক্য লিখি, ফর এক্সাম্পল, আই, একটা সাবজেক্ট, দেন আই অ্যাকসেপ্টেড, এই দুটো ওয়ার্ডের মানে কি? আমি গ্রহণ করেছিলাম, আমি গ্রহণ করেছিলাম কি? যে কোনো কিছু আপনি বসান, যে কোনো একটা থিমের উপর আপনি গল্প তৈরি করেন, অর্থাৎ এমন একটা গল্প তৈরি করবেন যেখানে আপনার অন্যান্য ভার্ব নেওয়ার প্রয়োজন হতে পারে, বাট এই ভার্বগুলোকে আপনি কমন রাখবেন। এখানে আমি 10টি ভার্ব নিয়েছি, এরকম 10টা ভার্ব দিয়ে এক একটা গল্প তৈরি করেন, হয়তো একটু টাইম লাগবে, বাট একবার করতে পারলে যে ভোকাবুলারিগুলো আপনি একবার ব্যবহার করছেন ওগুলো আপনি আর কখনোই ভুলবেন না। আমি যদি বলি আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম, জাস্ট এখানে আমি ফুল স্টপ দিয়ে দিলাম। এবার কার প্রস্তাব বা কি, আমি একটা থিমের উপর এটা করব। ফর এক্সাম্পল, মনে করেন আমি একটা মেয়ে হয়ে কথা বলছি, আমি এরকম একটা বাক্য বলছি যে আ বয়, একটা ছেলে, লাভস মি ভেরি মাচ, একটা ছেলে আমাকে খুব ভালোবাসে, হ্যাঁ। হি প্রপোজড মি ইয়েস্টারডে, সে গতকাল আমাকে প্রপোজ করেছিল। কি বললাম বলেন তো? আ বয় লাভস মি ভেরি মাচ, একটা ছেলে আমাকে খুব ভালোবাসে। হি প্রপোজ মি ইয়েস্টারডে। আচ্ছা, এবার এই বাক্যটাকে আমি তাহলে এর পরে নিয়ে আসি, তাহলে ভালো দেখাবে, হ্যাঁ। এবার আমি বললাম যে আই আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। এবার পরে যে ভার্বটা আছে দেখেন, অ্যাক্ট মানে আচরণ করা, এর পাস্ট ফর্ম অ্যাক্টেড, পাস্ট পার্টিসিপল অ্যাক্টেড। এগুলো উইক বা ইরেগুলার ভার্ব, এই জন্য V2 এবং V3 সেম। এখন আমি যদি ওই ভার্বটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করি, ফর এক্সাম্পল, হি অ্যাক্টেড,
এই দুটো ওয়ার্ডের মানে কি? সে আচরণ করেছিল লাইক আ হিরো ইন ফ্রন্ট অফ মি ইন দ্য টাইম অফ প্রপোজিং, টাইম অফ প্রপোজিং। অর্থাৎ প্রপোজ করার সময় যখন সে আমাকে প্রপোজ করেছিল, সে আমার সামনে একটা হিরোর মতো, একটা নায়কের মতো আচরণ করেছিল। এরপরে যে ভার্বটা আছে অ্যাচিভ মানে অর্জন করা, এটাতে আমি একটা সেন্টেন্স লিখবো। তার আগে আমি একটা সাপোর্ট সেন্টেন্স লিখি। ফর এক্সাম্পল, হি হ্যাজ কমপ্লিটেড হিজ MBBS. He has completed his MBBS degree recently. Recently, he has completed his MBBS degree. প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা সেন্টেন্স লিখলাম যে সে একজন ডাক্তার, সে MBBS পাশ করেছে রিসেন্টলি। এরপরে আছে অ্যাচিভ মানে অর্জন করা। তো এইটাতে যদি আমি একটা সেন্টেন্স লিখি, জাস্ট একটু সময় দিন, আমার তো এগুলো তৈরি করে লিখতে হচ্ছে। ঠিক আছে, একটু টাইম দেন, আমি বুঝিয়ে দিচ্ছি তারপর। আহ হি হ্যাজ অ্যাচিভড so many things in his life. সে তার জীবনে অনেক কিছু অর্জন করেছে। He has achieved so many things in his life. এরপর কি আছে দেখেন, অ্যাডমায়ার মানে প্রশংসা করা। নাও, যেহেতু সে একজন ডাক্তার, সে অনেক কিছু অর্জন করেছে। নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, দেখেন এই অ্যাসিভটাকে আমি কিন্তু এই ফর্মটাই লিখলাম, 3 নাম্বার V3। কিন্তু এটা পারফেক্ট টেন্সে সেন্টেন্স লিখতে গেলে হ্যাভ, হ্যাজ, হ্যাড অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হয়। তো নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে। এরপর অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া। হি অলসো, ADVISS, হি অলসো অ্যাডভাইজেস মি অ্যাবাউট সো মেনি থিংস। সে আরো আমাকে অনেক বিষয় সম্পর্কে উপদেশ দেয়, সো দ্যাট, যাতে করে আই ক্যান গেট সাকসেস ইন লাইফ, আমি জীবনে সফল হতে পারি। এরপর দেখেন বলা হচ্ছে অ্যাফেক্ট মানে প্রভাবিত করা। এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে। তাহলে আমি কি বলতে পারি? দিস থিংস অ্যাফেক্ট মি আ লট, এই বিষয়গুলো আমাকে খুবই প্রভাবিত করে। এরপরে আমি কি বলতে পারি? অ্যাফেক্টের পর আছে এগ্রি মানে রাজি হওয়া, অ্যামেজ মানে বিস্মিত হওয়া, অ্যামিউজ মানে আনন্দ দেওয়া, এগ্রি। তাহলে আমি বলতে পারি ফর দ্যাট রিজন। এটা হচ্ছে একটা লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ড, হ্যাঁ। সেন্টেন্সে এইগুলো ব্যবহার করলে একটার সাথে একটা সেন্টেন্স কানেক্টেড হয়, আইএলটিএস এক্সামগুলোতে ভালো মার্ক গ্যাদার করা যায়। ফর দ্যাট রিজন আই এগ্রিড হিজ প্রপোজাল, এ কারণেই আমি তার প্রস্তাবটা গ্রহণ করেছিলাম। এরপরে কি আছে? অ্যামেজ মানে বিস্মিত হওয়া। ওয়েন, যখন, আই এগ্রিড হিজ প্রপোজাল, when I agreed his proposal, he amazed so much, সে খুবই বিস্মিত হয়েছিল। অ্যান্ড আমি শেষ করে দেই, অ্যামিউজ মানে আনন্দ দাও, অ্যামিউজড মি আমাকে আনন্দ দিয়েছিল। নাও উই হ্যাভ টেকেন আ ডিসিশন টু ম্যারি ইজ আদার, এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি একে অন্যকে বিয়ে করার। এই শেষ। দেখেন তাহলে আমি এই ভার্বগুলোকে কমন রেখে একটা গল্প তৈরি করলাম। আমি এবার এখানে একটা হেডলাইন দিয়ে দিই, ফর এক্সাম্পল লাভ স্টোরি। লাভ স্টোরি, একটা ভালোবাসার স্টিও আর গল্প। তাহলে কি হলো? আমি যে 10টি সিলেক্টেড ভার্ব, এখানে যে 10টি ভার্ব সিলেক্ট করলাম, সেই ভার্বগুলোকে কমন রেখে একটা গল্প তৈরি করলাম। সেটা কিভাবে করলাম? এই দেখেন, আ বয় লাভস মি ভেরি মাচ, হি প্রপোজড মি ইয়েস্টারডে, আই অ্যাকসেপ্টেড হিজ প্রপোজাল, আমি তার প্রস্তাব গ্রহণ করেছিলাম। তাহলে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা। হি অ্যাক্টেড, সে আচরণ করেছিল, অ্যাক্ট মানে আচরণ করা, লাইক আ হিরো ইন ফ্রন্ট অফ মি ইন দ্য টাইম অফ প্রপোজিং, পাস্ট টেন্সের সেন্টেন্স। হি হ্যাজ কমপ্লিটেড হিজ MBBS ডিগ্রি রিসেন্টলি, হি হ্যাজ অ্যাচিভড প্রেজেন্ট পারফেক্ট, সে অর্জন করেছে সো মেনি থিংস ইন হিজ লাইফ। নাও এভরিওয়ান অ্যাডমায়ার্স হিম, এখন প্রত্যেকে তার প্রশংসা করে, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখছি। হি অলসো অ্যাডভাইজেস মি অ্যাবাউট সো মেনি থিংস, সে আর উপদেশ দেয় বিভিন্ন বিষয় সম্পর্কে আমাকে, সো দ্যাট আই ক্যান গেট সাকসেস ইন লাইফ। দিস থিংস অ্যাফেক্ট মি আ লট, ওকে। ফর দ্যাট রিজন আই এগ্রিড হিজ প্রপোজাল।
When I agreed his proposal, he amazed so much and amused me. সে খুবই বিস্মিত হয়েছিল এবং আমাকে আনন্দ দিয়েছিল। Now we have taken a decision to marry each other. তো যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো কিন্তু আমি কমন রেখে ছোট একটা গল্প তৈরি করলাম। অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, অ্যাক্ট মানে আচরণ করা, অ্যাচিভ মানে অর্জন করা, অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এগ্রি মানে রাজি হওয়া, এফেক্ট মানে প্রভাবিত করা, মেইজ মানে বিস্মিত হওয়া, অ্যামিউজ মানে আনন্দ দেওয়া। তাহলে এইভাবে যদি আপনি করতে পারেন, এই গল্প যদি আপনি তৈরি করতে পারেন, আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমি হোম টাস্ক দেই, অ্যাসাইনমেন্ট দিই, কাজ দেই, যারা পেইড কোর্সে থাকে, আপনি 10টা ওয়ার্ড নেন, আপনি একটা গল্প তৈরি করেন যে কোনো থিমের উপর, হয়তো একটু টাইম লাগবে, বাট একবার করতে পারলে টেন্সটা চর্চায় থাকে, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর জায়গাটার অনেক বড় একটা ডেভেলপমেন্ট হয়। কারণ এটা তো আপনি আমার আন্ডারে থেকে করছেন, মেন্টরের অধীনে থেকে করছেন। আপনি যখন একটা করে নিয়ে আসবেন, সেখানে যদি কোনো বাক্য নর্মাল হয়, উইক হয়, কোথাও ভুল হয়, আমি সেটাকে স্ট্যান্ডার্ড করে দিব, প্রাফেস করে কিভাবে এই বাক্যটাকে আরো সুন্দর করে লেখা যায় আমি বলে দিব আপনাকে। তাহলে আপনি কেন পারবেন না? এই যে জিনিসটা দেখাচ্ছি, এটা মোস্ট প্র্যাকটিক্যাল ওয়ে অফ ডেভেলপিং ভোক্যাবুলারি অ্যাজ ওয়েল অ্যাজ রাইটিং। এটা আপনি ইউটিউব চ্যানেলে কোথাও কোনো টিচারের কাছে পাবেন না। এটা আপনি কয়েকটা জায়গায় ক্লাসও করতে যান, অফলাইন অনলাইনে, আপনাকে কেউ দেখাবে না। কারণ এগুলো আমার মুখস্থ করা জিনিস না, এগুলো ব্রেন থেকে আসে, ইনস্ট্যান্টলি তৈরি করতে হয়, ক্রিয়েটিভ ওয়েতে তৈরি করতে হয়। যে কোনো ওয়ার্ড দিয়ে এভাবে করা যায়। দেখেন, এখানে মনে করেন এই ওয়ার্ডগুলোতে যদি আমি করি, যেমন অ্যান্সার মানে উত্তর দেওয়া, অ্যাপেয়ার মানে প্রদর্শিত হওয়া, অ্যারেঞ্জ মানে আয়োজন করা, এগুলোতে আপনি একটা স্টোরি করেন তো পারা যায়। সাবজেক্ট নেন একটা আই, একটা ভার্ব নেন অ্যান্সার, আপনি বলেন আই অ্যান্সার্ড, আমি উত্তর দিয়েছিলাম, কিসের? একটা অবজেক্ট নিয়ে চলে আসেন, অটোমেটিক্যালি চলে আসে এগুলো। আই অ্যান্সার্ড দেয়ার অল কোশ্চেন, আমি তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। কিসের প্রশ্ন, কারা, কি। এবার আপনি একটা থিম তৈরি করেন, ফর এক্সাম্পল, সোশ্যাল অর্গানাইজেশন অ্যারেঞ্জড আ কুইজ কম্পিটিশন। অ্যারেঞ্জ মানে আয়োজন করে, একটা সামাজিক প্রতিষ্ঠান একটা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিল। আই অ্যারাইভ দেয়ার অন টাইম, আমি সেখানে সময় মতো পৌঁছেছিলাম। হোয়েন আই ওয়াজ গোয়িং দেয়ার সাম ক্রিমিনালস অ্যাটাকড মি, যখন আমি সেখানে যাচ্ছিলাম কিছু সন্ত্রাসী আমাকে আক্রমণ করেছিল, অ্যাটাক মানে আক্রমণ করা। বাট আই অ্যারাইভ দেয়ার সেফলি, কিন্তু আমি সেখানে সেফলি গিয়েছিলাম। আফটার দ্যাট মেনি কোশ্চেন্স হ্যাভ বিন অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ মি, অনেকগুলো প্রশ্ন আমার সামনে প্রদর্শন করা হয়েছিল। অ্যাপিয়ার মানে প্রদর্শন করা, আমি প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ব্যবহার করলাম। দে আস্কড মি মেনি কোশ্চেন, তারা আমাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। আই অ্যানসার্ড দেয়ার অল কোশ্চেন প্রপারলি। এইভাবে মানে যদি একটু সাজিয়ে গুছিয়ে একটু সময় দিয়ে আপনি লিখতে পারেন, বিভিন্ন থিমের উপরে সুন্দর সুন্দর গল্প তৈরি করা যায়। 8টা 10টা করে ভার্ব নিয়ে আপনি গল্প তৈরি করেন, 10টা গল্প করেন, আপনার রাইটিং ক্লিয়ার হয়ে যাচ্ছে। 100টা ভার্ব আপনার, এইগুলো একবার যে ব্যবহার করতে পারবে, এই ভার্বগুলো সে আর কোনোদিনও ভুলবেন না। সারা জীবন তার মনে গেঁথে থাকবে। কারণ কি, এগুলো আপনি প্র্যাকটিক্যাল সেন্টেন্সে ব্যবহার করছেন, অ্যাপ্লাই করছেন, ইউজ করছেন। আমার কথাটা বুঝতে পারছেন আমি কি বললাম? এই ভার্ব গুলোকে মুখস্থ করার, মেমোরাইজ করার, প্র্যাকটিস করার প্র্যাকটিক্যাল ওয়েটা কি? Yes, sir, I am understanding to your talking and এই যে আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং ইউর টকিং, দেখছেন? তাহলে সেন্টেন্স একটাও কারেক্ট হলো না? কারেক্ট করতে হবে না? করতে হবে। ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে না? শিখতে হবে। গত মাসে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে, জানেন কি বলছে? সে একজন গভর্নমেন্ট অফিসার, সে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে জব করে। আমাকে বলছে, স্যার আমার নাম এই, আমি আপনার ব্যাচে পড়তে চাই, আমি এই প্রফেশনে আছি, কিন্তু আমার নামটা প্রকাশ করা যাবে না, আমি ছদ্মনামে ক্লাস করতে চাই। আমি এই নামটা দিচ্ছি, এই ছদ্মনামে আমাকে ডাকবেন বা আমাকে ক্লাসে জয়েন করাবেন, আমার নাম্বার সেভ করে রাখবেন। কারণ আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়, আমি নিজেকে, নিজের ভিতরে আমার হীনমন্যতা কাজ করে। আমি এত বড় একটা পজিশনে থেকে, এত ভালো জায়গায় থেকেও আমি ইংলিশে প্রফেশনালি ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না, একটা এলিট এনভায়রনমেন্টে মানুষের সামনে দাঁড়াতে পারি না, নিজের ভিতরে মানে ল্যাক অফ কনফিডেন্স, যেটা সেটা আমার কাজ করে। আমি এখান থেকে বের হতে চাই। আপনার এই ক্লাসগুলো আমার অনেক ভালো লাগছে, আমি প্র্যাকটিক্যাল ওয়েতে আপনার কাছ থেকে শিখতে চাই। তাহলে একবার ভাবেন, এত ভালো পজিশন, এত ভালো জায়গায় যে সে আমার কাছে কোর্স করতে আসছে, আমার অন্য যে স্টুডেন্টরা আছে তারা তো এক একজন এক এক জায়গা থেকে তাকে চিনবে না, তারপরেও সে ভর্তি হয়েছে তার ছদ্মনাম ব্যবহার করে, কারণ সে লজ্জা পাচ্ছে এই বয়সে সে ইংরেজি শিখতে, পড়তে। কিন্তু তার তো না শিখলেও আবার হচ্ছে না। তার আশেপাশের মানুষগুলো যখন কথা বলছে বা একটা ভালো এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, সে সেখানে নিজের সঙ্গে নিজে লড়াই করছে, তার নিজের মস্তিষ্কের সাথে সে লড়াই করছে। বাট এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনার একবার ভালোভাবে জানা থাকে, নিজেকে আপনি কনফিডেন্টের সাথে যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারবেন। এটাই হচ্ছে রিয়েল
সিচুয়েশন, রিয়েল পিকচার অফ আওয়ার সোসাইটি। বুঝতে পারছেন? এটাই। তো যাই হোক, এই যতটুকু বললাম, দেখেন 11টা 48 বাজে, আমি একটু কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্স নিয়ে কথা বলতে চাচ্ছি। আমি জাস্ট 10টা মিনিট আপনার কাছ থেকে নিব, ধারণাটা দিব, আপনি একটু থাকবেন। আপনাদের অনেক বেশি ধন্যবাদ এখনো পর্যন্ত, এই যে 95 96 জন স্টুডেন্ট আছেন, প্রায় 2 ঘন্টা ক্লাস হতে যাচ্ছে, এতগুলো স্টুডেন্ট আমার সাথে আছেন। লেকচার ভালো না লাগলে, পছন্দ না হলে তার এতক্ষণ আপনি থাকতেন না, থাকতেন থাকতেন না। তো প্রফেশনালি শিখতে গেলে ধৈর্য যদি রাখেন, সময় যদি আপনি দেন, তাহলে সেইভাবে পারফেক্ট জায়গাটাতে দেন, দেখবেন দ্রুত ডেভেলপ করতে পারবেন। আজকে 21 জনের মতো ভর্তি হয়েছেন আমার ব্যাচে। ক্যান নট ইমাজিন দেন, মানে এই ব্যাচটাতে যত ভর্তি হচ্ছে এতটা গত ব্যাচেও ভর্তি হয়নি। আমি জানি না কেন, মানে 2 মাস আগেও অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে, বাট গত যে ব্যাচটা নিয়েছি, জানি না আমার সমস্যা ছিল না কিসের, অত ভর্তি হয়নি। কিন্তু তার আগের মাসে আবার অনেক বেশি স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল, কারণ আমি যাদেরকে পড়াই বা ভর্তি করি, আমার তো কোনো রং চটা বিজ্ঞাপন না, আমি তো ক্লাস নিচ্ছি। আমার তো বেশি কথাও বলা লাগে না তাকে। আপনি ক্লাস দেখেন, শেখেন, বোঝেন, তারপর যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক, তাহলে আপনি আপনার মতো করে ভর্তি হয়ে যাবেন। আমার ব্যাচে যারা ভর্তি হয় তারা এমনিতেই হয়। তো আজকে 21 জন ভর্তি হয়েছে, গত দিনে 19 জন ভর্তি হয়েছিল। জাস্ট তারা একটা বা দুইটা ক্লাস দেখে ভর্তি হচ্ছে, এরকম না যে আমার মাসের পর মাস আমার ফ্রি ক্লাস বা কোনো টিউটোরিয়াল দেখে তারা ভর্তি হচ্ছে, সেটাও না। ক্যান ইউ ইমাজিন দ্যাট? তাহলে একটা মানুষের প্রতি কতটা বিশ্বাস বা ভরসা আসলে এটা হতে পারে। তো আমিও সেইভাবেই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে ডেভেলপ করিয়ে থাকি। এই পর্যন্ত তো 70টা ব্যাচ টেনে আনছি, এবং প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট প্রফেশনালি ফ্লুয়েন্টলি কথা বলছে। আমার ইউটিউব চ্যানেলেও তাদের রেকর্ড আছে, ভিডিও আছে, আপনি দেখে আসবেন। তারা প্রত্যেকটা ক্লাসে, তাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে আমার, সেখানে তারা কিভাবে প্র্যাকটিস করছে দেখলেই বুঝতে পারবেন। আর ফ্রিতে যে সার্ভিসটা আমি আপনাদের এখানে দিচ্ছি, এটা আপনি কোথায় পাবেন? আপনি আপনার যে কোনো একটা পেইড কোর্সের সাথে আমার এই ফ্রি ক্লাসগুলো কম্পেয়ার করে যান, যদি বেটার কিছু না পান তখন আপনি বলুন। আমি সেইভাবেই শেখাই। এই যে আমার লেখা যে বইটা আমি আপনাকে দেখাইছি, যে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই যে বইটা দেখছেন না, এই বইটা, এই বইটার যে টাকা, যে লভ্যাংশ টাকা, এটা কিন্তু আমি নেই না। এটা অনেকে অর্ডার করছেন, এই বইয়ের পিছনে দেওয়া আছে দেখবেন। এটা সোনামুখ একটা সোশ্যাল অর্গানাইজেশন, সেখানে দারিদ্র ছেলে মেয়েদের পড়ালেখা করানো হয়। বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র অফিসার, এখন রিটায়ার্ড, তিনি এটার উদ্যোগ নিয়ে করেন। তো তারা আমাকে ডেকেছিল ল্যাঙ্গুয়েজটা টিচিং দেওয়ার জন্য, অফলাইনে আর কি, ইংলিশ অলিম্পিয়াড ছিল তাদের 6 দিনের, সেখানে আমি শেখাতে গিয়েছিলাম। তারা আমাকে যে সম্মান, যে ভালোবাসা দিয়েছিল, তাদেরকে উদ্দেশ্য করে এই বইটা আমার লেখা ছিল। অর্থাৎ আমি বলছিলাম এই বইয়ের যত টাকা আসবে সব তাদেরকে আমি দিব। তো এই বইয়ের টাকা সব সেই সংগঠনই নেয়, ওই সোনামুখ পরিবার সোশ্যাল অর্গানাইজেশন। তো আমি ওইভাবে নেই না, আমার তো একটা জায়গায় আছি, একটা পার্মানেন্ট জবের ভিতর আছে, আমি আমার ফ্রি টাইম বা লেজার টাইমে এই ক্লাসগুলো করাচ্ছি। আমার যে 100 200 500 স্টুডেন্ট ভর্তি করাতে হবে এরকমও না। আমার তো নেশা পেশা থেকে গেছে, তাই আমি শেখাচ্ছি। এখানে মেইন কথা হচ্ছে কিছু আগ্রহী স্টুডেন্ট আমার লাগবে, যাদের শেখার প্রবল ইচ্ছা আছে, কারণ আমি দেখাই দিতে চাই। বাংলাদেশে তো অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, আমি কারো নাম বলছি না, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, ফ্যান, ফলোয়ার, তারা কিভাবে বিজ্ঞাপন দেয়, তাদের যে বই আছে তাতে তার ভিতরে যে কি আছে সেটা তো আমিও দেখছি, মানুষও জানে। হ্যাঁ, লক্ষ লক্ষ কপি বিক্রি হয়। তো মানুষ যে, বাংলাদেশের মানুষ যে কিভাবে এগুলো আমি মানে নেয়, আর তারা যে কি শেখে আমি সেটা জানি না, কিন্তু আমি যেটা চাই সেটা হচ্ছে আমি দেখাই দিতে চাই যে আমার কাছে যে কয়জন থাকবে তাদেরকে আমি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট করে বের করবো। এখানে কোনো বিজ্ঞাপন কোনো কিছু না, জাস্ট আপনাকে একটা সঠিক ওয়ে ফলো করে, ল্যাঙ্গুয়েজটা বুঝে, সঠিক গাইডলাইন ফলো করে এগোতে হবে। সেইভাবেই আমি কিন্তু এটা শেখাই, এই ছাড়া আর কিছু না। তো দেখেন, আমি আরেকবার বলছি, আপনারা যদি মানে নতুন ব্যাচে যারা ভর্তি হবেন, 16 তারিখ থেকেই ক্লাস শুরু হবে, ভর্তি হয়ে যান। আজকে এটা নিয়ে খুব বেশি কথা বলবো না, অলরেডি অনেক সময় চলে গেছে। আমি একটু কন্টিনিউয়াস আর পারফেক্টনেসটা দেখাবো। এখানে আমি বলেছিলাম আপনাদের 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, 3 মাসের কোর্স। ইভেন 3 মাসের ভিতরে যদি আপনি এক্সপার্ট না হতে পারেন, আরো বেশি সময় লাগে, সেটাও আপনি পাবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না। 2,000 টাকা পে করে আমাকে জানালে আমি পেইড কোর্সে অ্যাড করে নিব। যদি একবারে না পারেন, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। আর এই কোর্সটা প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেইভাবে আমার কন্টেন্টটা সাজানো। কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আমি নিব, আপনার বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং সবই কাভার হবে। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা কোর্স হবে। এছাড়া আপনি স্টুডেন্ট, হাউসওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট যারা প্রবাসী আছেন, প্রত্যেকে করতে পারবেন। এবং প্রত্যেকটা ব্যাচ এই সন্ধ্যা বা রাতে হচ্ছে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে করতে পারে। আর প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। টোটাল আমি ভর্তি করাবো 60 জন স্টুডেন্ট। অলরেডি 40 41 জনের মতো হয়ে গেছে, তো 60 জন স্টুডেন্ট মানে দুইটা ভাগে ভাগ করব। তো
আপনারা যেটাই ভর্তি হতে পারবেন আপনাদের এই গ্রুপটা থেকে, আমার আরো একটা ক্লাস আছে, তো আপনাদের এই গ্রুপটা থেকে যারা ভর্তি হবেন, শনি সোম বুধ শুক্র এই 4 দিন ক্লাস থাকবে। আর হচ্ছে আপনার ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে ক্লাসগুলো হবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আপনি পাবেন। প্রিমিয়াম ক্লাসের কেউ কোনো ক্লাস মিস করলে আবার দেখতে পারবেন। এই ফ্রি ক্লাসেও কিন্তু আমি এগুলো রেকর্ড পিডিএফ ফাইল দিই। আর আমার এই কোর্সটা যারা একদমই দুর্বল তারাও করতে পারবেন, একদম বেসিক থেকে শুরু করে আমি অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়বো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা আয়ত্ত করতে পারবে। এবং টোটাল 70টা ক্লাস থাকবে, এখানে হিউজ ক্লাস থাকবে। 10টি ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর আপনার ফাউন্ডেশন বা ভিত্তি মজবুত করার জন্য। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে আপনি পাবেন। 40 থেকে 50 নম্বর যে ক্লাসগুলো থাকে রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর। এরপরে আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য, আপনার মুখ থেকে কথা বের করার জন্য, ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে নিজেকে কথা বলতে হবে। প্রতিদিন এই ক্লাসে বসে আপনাকে আমি প্র্যাকটিস করাবো। কনভারসেশন, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন, স্পিকিং থাকবে। আপনার ভুল হলে আমি ধরাই দিব, কাজ আপনাকে করতে হবে। এইভাবে আমি করাবো, অর্থাৎ 10টা গ্রামার ক্লাস, দেন স্পোকেন, দেন রাইটিং, দেন কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। এইভাবে যদি করাই আপনি কেন পারবেন না? আর আপনারা তো দেখছেন আমি কিভাবে কতটা পরিশ্রম করে পড়াই। উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, এতটুকু আমি বলতে পারি। 2,000 টাকা কোর্স ফি, একবারে না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। এই সুযোগটা আমি রাখি, এটা কোথাও কেউ দেয় বলে আমার মনে হয় না, আপনি পাবেন না। আর যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই দুইটা নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমাকে নক দিলে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। আগামী 16 তারিখ বুধবার থেকে ক্লাস শুরু করতে পারবেন আপনারা। ঠিক আছে? 01997356957, 01938689196, এই দুইটা নাম্বার আমার পার্সোনাল নাম্বার। আপনার নক দিয়ে আপনার সেন্ড মানি করে ক্লাস শুরু করতে পারবেন। যদি মনে করেন আমি একটা গোছানো পদ্ধতিতে এগোতে চাই, এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, যদি মনে হয় যে আমি একটা মেন্টরের অধীনে থেকে আমি এগোবো, ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি আসতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, আপনি নিজে অনেক ভালোভাবে প্রফেশনাল হতে পারবেন। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। ঠিক আছে? তো যারা ভর্তি হবেন দ্রুত জানাবেন, সেন্ড মানি করে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে আপনাদেরকে অ্যাড করে নিব। এই নাম্বারটা সেভ করে রাখেন, আপনার কাছে রেখে দেন। আর কোনো বিষয় নিয়ে কোশ্চেন থাকলে আপনি এটাতে কোশ্চেন করবেন। আমার লেখা বইয়ের পিডিএফ কপিগুলো দিব, এবং ক্লাসের জন্য যা কিছু লাগবে এটা আপনারা পাবেন। আর হার্ড কপি বই এটা নিতে গেলে, যদি কেউ নিতে চায়, সেটা আপনাকে অফলাইনে অর্ডার করতে হবে। এই বইগুলোর প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ আছে 100 টাকা, 120 টাকা। তো এইভাবে এটা আপনারা নিলে নিতে পারবেন, বাট সেটা পরের কথা। আপনারা যারা ভর্তি হতে চান তারা এইভাবে ভর্তি হতে পারবেন। আপনারা কোর্সে ভর্তি হলে আহ, শেখার জন্য যত ম্যাটেরিয়ালস, পিডিএফ ফাইল, ডকুমেন্ট লাগবে সবই আপনারা পাবেন ফ্রিতে, কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। যারা ভর্তি হতে চান জানাবেন। আপনাকে একটা আইডি কার্ডও দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে, আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। একদম প্রফেশনাল ওয়েতে সবকিছু আপনারা এখান থেকে ডেভেলপ করতে পারবেন। কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, ভালোভাবে শিখতে পারবেন, আপনার একটা স্টুডেন্ট আইডি কার্ড থাকবে, এবং অনেক ভালোভাবে আপনি ডেভেলপ করতে পারবেন। এতটুকু বলতে পারি। আপনারা তো দেখছেন কিভাবে প্রত্যেকটা ক্লাস নেই। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি একটু কন্টিনিউয়াস আর পারফেক্টনেস নিয়ে কথা বলি, আপনারা আমাকে আরেকটু টাইম দেন। এখনো 80 জনের মতো আছেন, আমি আপনাদেরকে একটু শেখাতে চাই, একটু থাকেন, আমি একটু শেখাই। দেখেন এখানে কন্টিনিউয়াস মানে কি, আমি তো প্রথমে ইনডিফিনিট টেন্স গুলো দেখাইছি। কন্টিনিউয়াস মানে কি? চলমান যেটা, তাই না? অর্থাৎ বর্তমানে কোনো কিছু হচ্ছে বা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কিছু হচ্ছিল বা চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো কিছু হতে থাকবে বা চলতে থাকবে, সেটা ফিউচার কন্টিনিউয়াস। কথাটা বোঝেন? যেমন আপনারা এখন আমার ক্লাস করছেন, ইউ আর ডুইং মাই ক্লাস, আমি ক্লাস নিচ্ছি, আই এম টেকিং ইউর ক্লাস। এগুলো সবই কন্টিনিউয়াস টেন্স তো, তাই না? সে বই পড়ছে, হি ইজ রিডিং বুক, সে ভাত খাচ্ছে, শি ইজ ইটিং রাইস। এগুলো সবই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কিছু ভার্ব আছে। দেখেন, আপনারা যেটা পারেন সেটা নিয়ে আমি কথা বলবো না, যেটা না জানা, যেটা আমরা পারি না সেটা নিয়ে কথা বলবো। কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে কন্টিনিউয়াস ফর্মে লেখা যায় না। যেমন ফিল, হিয়ার, ফেয়ার, সি, স্মেল, ডিজায়ার, লাভ, লাইক, ওয়ান্ট, উইশ, বিলং। এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর সঙ্গে কখনো আইএনজি যুক্ত করা যায় না। মানে কি জানেন? কথাটা একটু বোঝেন। বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। যেমন আমি যদি বলি আমি একটি পাখি দেখছি, এই বাক্যটা আপনাকে ইংলিশে বলতে হবে আই সি এ বার্ড, নট আই অ্যাম সিং এ বার্ড। মনে করেন আপনি এখন অসুস্থ, আপনি বলছেন আমি খুব অসুস্থ বোধ করছি, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। বাট আপনি এরকম বলতে পারবেন না আই অ্যাম ফিলিং আনওয়েল। ইউ হ্যাভ টু সে আই ফিল আনওয়েল। কেন? কারণ এই ফিলিংটা একটা স্টেটিভ ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলো দুইটার মুড থাকে। একটা হচ্ছে স্টেটিভ, একটা হচ্ছে ডাইনামিক।
যা চলনশীল। মনে করেন আমাদের 3 অক্ষরের একটা ম্যাজিক্যাল ওয়ার্ড আছে না, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কেউ কি কখনো বলে আই এম লাভিং ইউ? কারোর সাথে কারোর রিলেশন মনে করেন কন্টিনিউ আছে, চলতেছে, আই এম লাভিং কেউ বলে না, আই লাভ বলে। আপনি যদি বলেন আই লাভ ইউ, আমি ভালোবেসেছিলাম, আই উইল লাভ ইউ, আমি ভালোবাসবো, ভার্বের ফর্ম চেঞ্জ করলে কি হয়? আমার সময় চেঞ্জ হয়, কিন্তু ভার্বের সাথে আইএনজি হয় না। কারণ ভালোবাসা মনের একটা অনুভূতি, এটা কি, এই যে কাজটা চলতেছে হচ্ছে, এটা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? আপনি বলছেন আমি একটা পাখি দেখছি, একটা রাস্তায় আপনি দাঁড়ায় আছেন, গাছের ডালে একটা পাখি, আপনি আপনার জায়গায় স্থির অবস্থায় আছেন, পাখি পাখির জায়গায় আছে, আপনি কি চোখ নিয়ে দৌড়াচ্ছেন, কোনো কাজ করতেছেন, কোনো অ্যাকশন এখানে দিচ্ছে না? যদি অ্যাকশন না দেয়, তাহলে সেই ভার্বটার সাথে আইএনজি বসানো যায় না। এই কথাগুলো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না। এগুলো বিভিন্ন অ্যাডমিশন, বিসিএস, ব্যাংক জবের কোশ্চেনে আসে। ঠিক আছে? স্পোকেন ইংলিশে অনেকে এদের সাথে আইএনজি ব্যবহার করে, কারণ স্পিকিং অতটা গ্রামার মিস্টেক ধরা হয় না। এটা জাস্ট কমিউনিকেশনের ল্যাঙ্গুয়েজ, অপোজিট পার্সনকে আপনার কথা বোঝাতে পারলে হলো। কিন্তু রাইটিং, ফর্মাল রাইটিং এ বা এই গ্রামারের জায়গাগুলোতে এগুলো তো ভুল ধরা হয়। ঠিক আছে? অর্থাৎ আই অ্যাম ওয়ান্টিং এটা বলা যায় না, আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং এটা বলা যায় না, আই আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, ডু ইউ বিলিভ মি, এই দেখেন, আপনি কি ভাবছেন, হোয়াট আর ইউ থিঙ্কিং এটা হয় না, হোয়াট ডু ইউ থিঙ্ক এটা বলতে হয়, আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট। সো এই ভার্বগুলো এখানে একটু দেখে রাখেন, এদের সাথে এইভাবে আইএনজি ব্যবহার করা যায় না। আমি এটা পছন্দ করতেছি, আপনি যদি বলেন আই এম লাইকিং ইট, হয়? একটু ভেবে দেখেন একটা সেন্স দিয়ে, আমি যেটা পছন্দ করি, আবার করতেছিটা কি? আই লাইক ইট বলতে হবে, আই এম লাইকিং ইট এটা হয় না। ঠিক আছে? তো এইগুলো একটু মনে রাখবেন। আর কন্টিনিউয়াস টেন্সের একটা টেবিল এখানে দেওয়া আছে। আমার লেখা যে বইটা আছে, এই বইটাতেও আমি যা যা লেকচার দিচ্ছি আর এই যা যা দেখাচ্ছি না, খুব সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড ওয়েতে সাজানো আছে। যদি আপনার মনে হয় যে আমি এই টিচারের নিয়মিত ক্লাস করতেছি, আমার অফলাইনে একটা বই হলে, একটা হার্ড কপি বই হলে ভালো হয়, তাহলে আরো ইফেক্টিভ হয় আমার কাছে শেখাগুলো। কারণ আমার বইতে আমি যা পড়াই, যেভাবে শেখাচ্ছি, সবকিছু এইভাবেই সিকোয়েন্স মেনটেন করে প্রত্যেকটা লেসন দেওয়া আছে। বইটা যদি কাছে রাখতে পারেন, আপনার এই শেখাটা আরো ইফেক্টিভ হয়। অর্থাৎ ইন্ডিভিজুয়াল পিডিএফ ফাইলের থেকে বই কাছে থাকতে, একটা অরিজিনাল হার্ড কপি কাছে থাকলে এই শেখাগুলো আরো ইফেক্টিভ হয়। তো দেখেন কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে, সাবজেক্টের পরে আমার অক্সিলারি ভার্ব থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম, ইজ, আর, এটা পার্সন ভেদে চেঞ্জ হয়। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়্যার। ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বা উইল বি। আর ভার্বের সঙ্গে আইএনজি থাকে, অবজেক্ট অটোমেটিক্যালি আসে। তাহলে এখানেও যদি আমরা একটার সাথে একটা একটু কম্পেয়ার করি, আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি লিখতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি চিঠি লিখতে থাকবো। উই আর প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলছি। উই ওয়ার প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলিতেছিলাম। উই উইল বি প্লেইং ক্রিকেট, আমরা ক্রিকেট খেলতে থাকবো। ইউ আর ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাচ্ছ। ইউ ওয়ার ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাচ্ছিলে। ইউ উইল বি ড্রাইভিং আ কার, তুমি গাড়ি চালাতে থাকবে। ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে, চলতে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস, হি ইজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছে। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছিল, মানে গাইতেছিল। হি উইল বি সিঙ্গিং আ সং, সে একটা গান গাইতে থাকবে। শি ইজ জয়নিং দ্য পার্টি, সে পার্টিতে জয়েন করছে। শি ওয়াজ জয়নিং দ্য পার্টি, সে জয়েন করছিল। শি উইল বি জয়নিং দ্য পার্টি। দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। দে ওয়ার ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকিতেছিল। দে উইল বি ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকতে থাকবে। এগুলো কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয় সব এখানে দেওয়া আছে, সব কিছু এখানে দেওয়া আছে। এবার পারফেক্ট টেন্সের কাছে যদি আসি, দেখেন পারফেক্ট টেন্সের ভিতর প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার পারফেক্টের ভিতর প্রেজেন্ট পারফেক্ট টেন্সটার ব্যবহার সব থেকে বেশি হয়। পাস্ট বা ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার রিটেন ইংলিশ বলেন বা স্পোকেনে বলেন ব্যবহার হয় না তেমন। এখন এই পারফেক্ট টেন্সের ফাংশনটা কেমন? দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে? কোন একটা কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আমি একটু বলি, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, আর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল V3 প্লাস এক্সটেনশন। হ্যাঁ, এই যে স্ট্রাকচারটা লিখলাম, হ্যাজ হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বসে, আদারওয়াইজ হ্যাভ বসে। এখন এই স্ট্রাকচারের সাথে পাস্ট টেন্সের একটা ক্রাশ বা সংঘর্ষ হয় পাস্ট ইনডিফিনিট টেন্সের। যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, প্লাস এক্সটেনশন। ভার্ব টু প্লাস এক্সটেনশন মানে কি? অতীতে কোন একটা কাজ হয়েছিল, মানে এই যে দুটো স্ট্রাকচার লিখছে, এই দুটো কাজই কিন্তু অতীতে। প্রেজেন্ট পারফেক্ট দিয়ে যে বাক্যটা হয় সেটাও অতীতের, পাস্ট ইনডিফিনিট দিয়ে যে বাক্যটা হয় সেটাও অতীতের। পার্থক্য কি? প্রেজেন্ট পারফেক্ট দিয়ে যে বাক্যটা হয় সেটা কাজটা অতীতে হয়ে গেছে, কিন্তু খুব বেশি আগে হয়নি, রিসেন্টলি কাজটা হয়েছে, তার একটা ফল বা রিয়েকশন এখনো আছে। আর পাস্ট টেন্সের যেটা, এখানে বাংলা ক্রিয়াপদে ল বা লাম আসে। প্রেজেন্ট পারফেক্টে যেটা, বাংলা ক্রিয়াপদে স বা সে আসে। অর্থাৎ পাস্ট টেন্সে যেটা, কাজটা হয়ে গেছে অনেক আগে, তার কোনো ফল বা রিয়েকশন নেই। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ
ইটেন রাইস, কাজটা কিন্তু আমার শেষ, কিন্তু মনে করেন আমি সন্ধ্যাবেলায় খেয়ে এখন বলতেছি, অর্থাৎ খুব বেশি আগে আমি খাইনি, কিন্তু আমি গতকাল খেয়েছিলাম, তখন আমাকে বলতে হচ্ছে আই এট রাইস, এটা পাস্ট ইন্ডিফিনিট, অর্থাৎ আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি, আর আই এট রাইস এর মানে আমি ভাত খেয়েছিলাম। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের যখন নেগেটিভ সেন্টেন্স করা হয়, দুটোরই বাংলা মিনিং একই হয়। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের যখন নেগেটিভ করা হয়, দুটোরই বাংলা মিনিং একই হয়। সেটা কেমন? যেমন মনে করেন, এটা যদি আমি নেগেটিভ করি, আই হ্যাভ নট ইটেন রাইস। আবার এইটার যদি আমি নেগেটিভ করি, এইটার নেগেটিভ কি হয় বলেন তো, আপনারা বলেন তো, পারবেন? আই ডিডেন্ট ইট রাইস। এটা নেগেটিভ হচ্ছে আই ডিড নট ইট রাইস। অর্থাৎ এই যে আই হ্যাভ নট ইটেন রাইস এর বাংলা কি জানেন? আমি ভাত খাইনি। আই ডিডেন্ট ইট রাইস এর মানে কি জানেন? আমি ভাত খাইনি। আই হ্যাভ ইটেন রাইস এর বাংলা কি? আমি ভাত খেয়েছি। আই এট রাইস এর বাংলা কি? আমি ভাত খেয়েছিলাম। কিন্তু আই হ্যাভ নট ইটেন রাইস এর বাংলা কি? আমি ভাত খাইনি। আই ডিডেন্ট ইট রাইস এর বাংলা কি? আমি ভাত খাইনি। মানে প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স এর বাংলা মিনিং একই হয়। আপনি ধরবেন কিভাবে? এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি যখন যে টপিকের উপর কথা বলছেন, যে টাইমে একটা বাক্য বলছেন, সেই বাক্যটা অনেক অতীতের যদি হয় তাহলে পাস্ট ইনডিফিনিট নেগেটিভ, যদি রিসেন্ট হয় তাহলে প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ দিয়ে করতে হয়। এইগুলো হচ্ছে পার্থক্য, বুঝছেন? এই হচ্ছে বিষয়, তো এগুলো একটু জেনে রাখবেন। আর পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার হয় না, এর কারণ হচ্ছে দেখেন, পাস্ট পারফেক্ট টেন্সের যে অর্থটা, সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে প্রকাশ করা যায়। কেমন? দেখেন, পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড বসে, যে পার্সনই হোক হ্যাড। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ। ফিউচার পারফেক্টে হচ্ছে উইল হ্যাভ। আগে যদি প্রেজেন্ট পারফেক্টেরটা আরেকটু বলি আমি, যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে এটার বাংলা কি? আমি কাজটা করেছি। উই হ্যাভ প্লেড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলেছি। ইউ হ্যাভ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছো। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। শি হ্যাজ বট আ পেন, সে একটা কলম কিনেছে। অর্থাৎ করেছে, গিয়েছে, থেকেছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। একটা কাজ হয়ে গেছে, খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি হয়েছে। কিন্তু দেখেন, আমি যদি বলি উই হ্যাড প্লেড ক্রিকেট, এটা পাস্ট পারফেক্টের একটা সেন্টেন্স, এর বাংলা অর্থ হচ্ছে আমরা ক্রিকেট খেলেছিলাম। এখন আপনি এই উইটাকে এখান থেকে উঠাই দেন, আপনি যদি বলেন উই প্লেড ক্রিকেট, এইটা হয়ে যায় পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্টের পর ভি টু। এর বাংলা অর্থ আমরা ক্রিকেট খেলেছিলাম। আপনি যদি বলেন উই হ্যাড ওয়াচ টিভি, আমরা টিভি দেখেছিলাম। আবার আপনি যদি বলেন জাস্ট উই ওয়াচ টিভি, এর মানেও আমরা টিভি দেখেছিলাম। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের যে বাংলা অর্থ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেম বাংলা অর্থ দেয়। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স বলার দরকার কি? বলার দরকার কি? পাস্ট পারফেক্ট টেন্স এমন কোনো জায়গায় ব্যবহৃত হয় যেখানে অতীতের দুইটা কাজ বর্ণনা করা হয়, দুটো আলাদা ক্লজ থাকে, দুটো কাজই অতীতে, তার ভিতর যেটা বেশি অতীতে হয় সেটা পাস্ট পারফেক্ট দ্বারা আইডেন্টিফাই করা হয়, যেটা একটু পরে হয় সেটা পাস্ট ইনডিফিনিট দ্বারা আইডেন্টিফাই করা হয়। যেমন ওই যে প্রবাদ বাক্য আছে না, ডাক্তার আসার আগে রোগী মারা গেল, এখানে দুটো কাজ হচ্ছে, একটা ডাক্তার আসছে, একটা রোগী মারা যাচ্ছে, কোনটা আগে হচ্ছে? আগে রোগী মারা যাচ্ছে। তাহলে আমাকে বলতে হচ্ছে দ্য পেশেন্ট হ্যাড হ্যাড প্লাস ভি3 বিফোর দ্য ডক্টর কেম। ডক্টর সাবজেক্ট, কামের পাস্ট ফর্ম কেম। সে এইভাবেই পাস্ট টেন্সের ব্যবহারটা হয়, পাস্ট পারফেক্ট টেন্সের, এই ছাড়া এদের ব্যবহার হয় না। এই যে বলছি না 12টা টেন্স, 12টার ভিতরে 7টা টেন্স হচ্ছে অ্যাক্টিভ টেন্স, যেগুলো কনভার্সেশন বা কমিউনিকেশনে ব্যবহার করতে হয়। প্রেজেন্ট পাস্ট ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট পাস্ট ফিউচার কন্টিনিউয়াস, আর জাস্ট প্রেজেন্টের পারফেক্ট, বাকিগুলোর অতটা প্রয়োজন হয় না। আর এই ফিউচার পারফেক্টটা কি? উইল হ্যাভ প্লাস ভি3। এইটার ডেফিনেশনটা কেমন? কোনো একটা কাজ নির্দিষ্ট সময়ের ভিতর হয়ে থাকবে। যেমন আপনি মনে করেন বাজারে আছেন, এটা অনুমানের উপর থাকে, হ্যাঁ। একটা মার্কেটে আছেন, আপনি বাসায় ফিরবেন, আকাশে অনেক মেঘ হয়েছে, বৃষ্টি নামতে পারে। এখন আপনি বাসায় পৌঁছাতে পৌঁছাতে বৃষ্টির ভিতর আটকে যেতে পারেন। আবার বাসায় পৌঁছানোর পর বৃষ্টিটা শুরু হতে পারে। এই সিচুয়েশনে আপনি এরকম একটা বাক্য বলছেন যে বৃষ্টি শুরু হওয়ার আগে আমরা বাসায় পৌঁছে থাকবো, অর্থাৎ বাসায় চলে যাব, হয়তো যেতে পারবো হয়তো। সো উই উইল হ্যাভ রিচড হোম বিফোর রেইন, এটাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। ঐতিহাসিক কোনো ব্যক্তিবর্গের নাম বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্সের ব্যবহার হয়। তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনেছো, মানে হয়তো আপনি শুনে থাকবেন। তো তোমরা হয়তো হাজী মোহাম্মদ মহসিনের নাম শুনে থাকবে, মানে হয়তো আপনি শুনেছেন, আবার নাও শুনতে পারেন, অনুমানের উপর থাকে। ইউ উইল হ্যাভ হার্ড দ্য নেম অফ হাজী মোহাম্মদ মহসিন। আরেকটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স বলি। মনে করেন আপনি একটা অফিসে জব করেন, মাঠ ফিল্ডে চাকরি করেন, আপনার বস আপনাকে কোশ্চেন করছে রহিম কি কাজটা শেষ করেছে। রহিম আপনার একটা কলিগ, সেও মাঠ ফিল্ডে জব করে। আপনার বস আপনাকে বলছে রহিম কি কাজটা শেষ করেছে। এটার ইংলিশ কি? এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। ইংলিশ কি? যে হ্যাজ রহিম ডান দ্য ওয়ার্ক।
তাই না? হ্যাজ রহিম ডান দ্য ওয়ার্ক। এখন আপনি শিওর জানেন না রহিম কাজটা করেছে কিনা, রহিম আপনার থেকে দূরে আছে, তো আপনার বসকে আপনি উত্তর দিচ্ছেন এইভাবে যে স্যার, হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। স্যার, আপনার স্যার বলছে হ্যাজ রহিম ডান দ্য ওয়ার্ক, আপনি বলছেন হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, মানে আপনি এটা বলছেন যে স্যার, সে কাজটা করে থাকবে, মানে হয়তো সে কাজটা করে ফেলেছে, হয়তো করে ফেলবে, অর্থাৎ ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কাজটা হয়ে থাকবে বোঝাতে উইল হ্যাভ প্লাস ভি থ্রি বসে, মানে সে কাজটা করে ফেলতেও পারে, বলা যায় না, আবার করে ফেলবে হয়তো একটা টাইমে, একটা মিক্সড টাইম ক্রিয়েট করে এখানে। এটা হচ্ছে মূলত ফিউচার পারফেক্ট টেন্স। আপনি টিভিতে একটা মুভি দেখতে বসছেন, মুভিটা দেখে আপনার মনে হচ্ছে কি, আপনি আগে একবার দেখেছেন, আবার নাও দেখতে পারেন, আজকে নতুন দেখতেছেন, এই সিচুয়েশন আপনি বলতে পারেন আই উইল হ্যাভ ওয়াচড দিস মুভি, আমি এই মুভিটা দেখে থাকবো। হি উইল হ্যাভ ড্রিভেন দ্য কার, সে গাড়িটা চালিয়ে থাকবে। আমার ভাই আগামী মাসে বিদেশ থেকে বাংলাদেশে এসে থাকবে, হয়তো চলে আসবে, একটা টাইমের ভিতর কাজ সম্পন্ন হবে। মাই ব্রাদার উইল হ্যাভ কাম টু আওয়ার কান্ট্রি ফ্রম অ্যাব্রোড নেক্সট মান্থ। দ্যাট ইজ কল্ড ফিউচার পারফেক্টনেস। একটা ক্লাসে আর কতগুলো বিষয় বোঝানো যায় বলেন? এই হচ্ছে মূল বিষয়, আমরা অনেকে এই জিনিসগুলো জানি না। এই দেখেন আরেকটু দেখাই, এই দেখেন, ওয়াজ বা ওয়ার এর মানে কি? ছিল। আবার হ্যাভ, হ্যাজ, হ্যাড এর মানে কি? আছে। পার্থক্য কি? বা অ্যামিজার, পার্থক্য কি জানেন? আমি যদি বলি যে আমার একটা কুকুর ছিল, এখন আমি জানি ওয়াজ মানে ছিল, তো আমি যদি বলি আই ওয়াজ আ ডগ, এই বাক্যটা কি হবে? এর অর্থ কি জানেন? এর অর্থ আমি একটা কুকুর ছিলাম। তাহলে আমার একটা কুকুর ছিল বলতে গেলে আমার লিখতে হবে আই হ্যাড আ ডগ। আবার আমি যদি বলি আমার একটা বাগান ছিল, তাহলে কি বলতে হবে? আই হ্যাড আ গার্ডেন। অর্থাৎ আমি একজন ডাক্তার ছিলাম, তাহলে আমি বলতে পারি আই ওয়াজ আ ডক্টর। একটু দেখাই দিলাম এই জিনিসটা, বিষয়টা কি মূলত অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর মানে আছে বা ছিল, সেটা হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় আছে বা নিজে কোনো কিছু ছিল। আর হ্যাভ হ্যাজ হ্যাড এর মানে হচ্ছে সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু আছে বা ছিল। জাস্ট একটু বলে রাখলাম, এদের উপর একটা ক্লাস আছে, আমি পরে দেখাবো আপনাদের। তো এই হচ্ছে ফাংশন। আবারও বলে রাখছি, যারা পেইড কোর্সে আসতে চান, যারা ভর্তি হতে চান, জানাবেন। আমার নাম্বারটা দিয়ে রাখলাম, এই নাম্বারে সেন্ড মানি করবেন। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক্যাল বিশ্বাস থাকে, ভরসা থাকে, 5 বছর ধরে তো আমি অনলাইনে শিখিয়ে আসতেছি, আপনারাও পারবেন। কোথাও একটা ব্যাড কমেন্ট দেখবেন না। আমরা যদি কেউ সেটা মানে ইয়ে করে, শয়তানি করে করে, আমার উপর হিংসা করে কেউ কিছু করে, সেটা আমি জানি না, সেটা আমার অগোচর। বাট আমি কখনো কাউকে ওইভাবে ফাঁকি দেই না, এইটুকু আমি বলতে পারি। সে তাহলে আমি এত লং টাইম ধরে একটা ক্লাস আমি নিতাম না। জাস্ট অল্প একটু বুঝায় বিজ্ঞাপন দিয়ে আপনাকে ছেড়ে দিতে পারতাম। আমি ফেসবুকে অন্যান্য ইসের মতো টাকা দিয়ে পোস্ট বুস্ট করে আমি সেখান থেকে স্টুডেন্ট ভর্তি করাতে পারতাম। আমার তো সেটা দরকার না, আমার শেখানো দরকার। আপনি শেখেন, আমাকে মনে রাখেন, দ্যাটস এনাফ। ঠিক আছে? আর যদি মনে করেন আমি প্রফেশনালি শিখবো, তাহলে আমার কাছে আসেন, একটু টাইম নিয়ে ধারাবাহিকতা মেনটেন করে শেখেন, এইটাই। তো যদি ভালো লাগে তাহলে ভর্তি হয়ে যাবেন দ্রুত। 16 তারিখ থেকে ক্লাসগুলো শুরু করেন, দেখবেন একদম শুরু থেকে ধারাবাহিকভাবে আপনি ডেভেলপ করতে পারছেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকবেন সবাই, সি ইন দ্য নেক্সট ক্লাস। অ্যান্ড আগামীকালও সেম টাইমে আপনারা ফোর্থ ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন, আমি মডাল ভার্ব নিয়ে ডিটেলসে কথা বলবো। ঠিক আছে? এখন যদি কারো কোনো কোশ্চেন